আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? ইয়েস স্যার। ওকে, সো আমাদের ওয়েডনেসডেতে হচ্ছে চ্যাপ্টার 2 এর উপরে টেস্ট আছে, তো সেখানে আমাদের কিন্তু ওই যে সিডিএন এর পার্টটা নাই, বাট আমাদের হচ্ছে ওই এইচটিটিপি যেটা আমরা পড়াইছিলাম সেই পার্টটা আছে, যেখানে আমাদের এইচটিটিপির দুইটা টাইপ আমরা এক্সপ্লেন করছিলাম। একটা ছিল হচ্ছে পারসিস্টেন্ট এইচটিটিপি এবং আরেকটা ছিল হচ্ছে গিয়ে নন পারসিস্টেন্ট এইচটিটিপি। So HTTP রান করে হচ্ছে গিয়ে over TCP. So before HTTP connection, the TCP connection must be established. মনে আছে এই কথা? ইয়েস স্যার। So you have to establish the TCP connection first, and only then you can send an HTTP request. So দুইটা ডিফারেন্স কি ছিল between persistent and non persistent? কেউ বলতে পারবা? মানে একদম কারেক্ট ওয়ার্ডিং হলে হতে হবে না, মোটামুটি বুঝে বলতে পারলেই হবে। The difference between persistent and non-persistent. স্যার পারসিস্টেন্ট হচ্ছে রিলায়েন্ট, মানে প্যাকেট লস। না 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 না, এটার সাথে রিলেটেড না। পারসিস্টেন্ট সবাই রিলায়েন্ট, তার কারণ হচ্ছে সবাই টিসিপির উপর রান করে, তো রিলায়েবিলিটি সবাই ইউজ করে টিসিপিটা। পারসিস্টেন্ট নন পারসিস্টেন্ট ডিফারেন্স ছিল। আচ্ছা, এইচটিটিপি ফাইলগুলোর মধ্যে কি ছিল বলছিলাম আমরা ওয়েবসাইটে সবসময়? একটা ছিল বেজ এইচটিএমএল, আর তার সাথে হচ্ছে কি আমার ইমেজ থাকতে পারে, ভিডিও ফাইল থাকতে পারে, দ্যাট মিনস দোজ আর কল্ড অ্যাজ অবজেক্টস। তো বেজ এইচটিএমএল প্লাস মাল্টিপল অবজেক্টস, এটা ছিল হচ্ছে গিয়ে জেনারেল যদি আমরা ডেফিনেশন বলি ওয়েবসাইটে। তো পারসিস্টেন্ট আর নন পারসিস্টেন্ট ডিফারেন্স ছিল। নন পারসিস্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে ফর এভরি সিঙ্গেল অবজেক্ট অ্যান্ড অলসো ফর দ্য বেজ এইচটিএমএল। যেটা নন পারসিস্টেন্ট সেটা যেটা করে যে ডিফারেন্ট টিসিপি কানেকশন এস্টাবলিশ করে। সো একটা টিসিপি কানেকশন এস্টাবলিশড, একটা অবজেক্ট ডাউনলোড, দেন দ্য টিসিপি কানেকশন ইজ ক্লোজড, দেন অ্যানাদার টিসিপি কানেকশন ইজ এস্টাবলিশড, দ্য অবজেক্ট ইজ ডাউনলোডেড, দ্য টিসিপি কানেকশন ইজ ক্লোজড। সো এই পুরো জিনিসটা সে রিপিট করতে থাকে। ফার্স্টে করে বেজ এইচটিএমএল এর জন্য, দেন রিপিট দিস হোল প্রসেস ফর অল দ্য অবজেক্টস। নন পারসিস্টেন্ট পারসিস্টেন্ট যেটা করে সেটা হচ্ছে পারসিস্টেন্ট, তার মানে হচ্ছে জাস্ট ফার্স্ট একটা টিসিপি কানেকশন এস্টাবলিশ করে এন্ড ইনক্লুডিং ইনসাইড দ্যাট টিসিপি কানেকশন ইট ডাউনলোডস এভরিথিং। সো যখন পুরো ডাউনলোডটা শেষ হয়, অনলি দেন দ্য টিসিপি কানেকশন ইজ ক্লোজড। তো টিসিপি কানেকশন এস্টাবলিশ করতে গেলে প্রবলেমটা কি, এক্সট্রা কি কাজটা করতে হয়? এক্সট্রা কাজটা হচ্ছে, দেখো যে ছবিতে এখানে আছে যে ক্লায়েন্ট থেকে সার্ভারে ইনিশিয়েট টিসিপি কানেকশন, দেন accept TCP connection server end. এখানে ক্লায়েন্ট মিন্স ব্রাউজার এন্ড সার্ভার মিন্স ওয়েব সার্ভার। তো accept TCP কানেকশন, তারপরে এই জায়গাতে এসে দেখো লেখা হচ্ছে গিয়ে TCP কানেকশন এস্টাবলিশড। তো এই যে আমার TCP কানেকশনটা এস্টাবলিশ আমি করলাম, এটা করার জন্য তার মানে আমাকে এই পুরাটা একবার কমপ্লিট করতে হয়েছে। এটা টাইম, রাইট? নিচের দিকে সবসময় হচ্ছে টাইম, আমার এটা হচ্ছে টাইম। তো পুরাটা কমপ্লিট করতে হচ্ছে মানে আমার এটাকে আমরা বলছিলাম আরটিটি, রাউন্ড ট্রিপ টাইম। রাউন্ড ট্রিপ মানে ঘুরে আসতে যে সময়টা লাগে। তো একটা টিসিপি কানেকশন এস্টাবলিশ করা মানে হচ্ছে কি তোমার একটা ওয়ান রাউন্ড ট্রিপ টাইম অ্যামাউন্ট এর মতো সময় তোমার নষ্ট হবে, এটাকে নষ্ট হওয়া বলো আর কি। তো যতগুলা নতুন টিসিপি কানেকশন এস্টাবলিশ করবা, যতবার করবা, ততবার তোমার এক্সট্রা রাউন্ড ট্রিপ টাইম লাগবে। পারসিস্টেন্টে যেটা হয় যে সে এখানে টাইম এফিশিয়েন্ট, তার কারণ হচ্ছে তার কম সময় লাগে, কারণ সে মাত্র একটাই টিসিপি কানেকশন এস্টাবলিশ করে বাকি সব কাজ শেষ করে ফেলে। সো এই প্রবলেমটা কি ছিল দেখি। এই প্রবলেমটাই বলছে যে আমি কিন্তু সব আপলোড করে দিছি, আমি প্রিভিয়াসলি যেটা ডিএনএস রিলেটেড করছিলাম ওটাও আছে, প্লাস এটা নতুন করে আপলোড করছি যে চ্যাপ্টার 2 রিলেটেড অ্যাপ্লিকেশন লেয়ার ম্যাথ এক্সারসাইজেস। So এখানে suppose you needed to use HTTP to download a web page with 3 embedded images. So তোমার একটা ওয়েব পেজের ভিতরে একটা বেজ HTML তো ছিলই। তো এই ওয়েব পেজ মিন্স ওয়ান বেজ HTML, এই দেখো যে নিচে আছে ওয়ান বেজ HTML।
প্লাস 3 ইমেজেস। তাহলে তুমি সব মিলাই যদি তুমি ধরো যে অল দ্য অবজেক্টস দে হ্যাভ ইকুয়াল লেংথ, প্রত্যেকটা ইকুয়াল সাইজ, সরি লেংথ মানে আমি প্যাকেট লেংথের কথা বলছি, যদি ধরো ইকুয়াল সাইজ বা ইন টার্মস অফ বাইটস, তাহলে তুমি ধরে নিতে পারো যে জাস্ট আমি জিনিসটা সিম্পলিফাইড করার জন্য আই হ্যাভ নাম্বার অফ অবজেক্টস ইকুয়াল টু 4। তাহলে যেটা নন পারসিস্টেন্ট, এই যে প্রথমটা এ, সে যেটা করবে এই 4টার জন্য পুরা কাজটা 4 বার রিপিট করবে। তাহলে 1 আরটিটি সে ইউজ করতেছে টিসিপি কানেকশনের জন্য, দেন সে করতেছে কি সেন্ড রিকোয়েস্ট ফর বেস এইচটিএমএল। প্রথমবার ফার্স্ট টাইম কিন্তু সে জানে না, প্রথমবার কিন্তু কেউই জানে না যে কয়টা অবজেক্ট তোমার থাকে একটা ওয়েবসাইটে। First you download the base HTML, then you discover how many other objects are embedded. তাহলে তুমি সেন্ড রিকোয়েস্ট করলা বেস এইচটিএমএল, এখানে তুমি করলা রিসিভ রেসপন্স। তার মানে কি তুমি এই আরটিটিতে অলরেডি তুমি বেস এইচটিএমএল ডাউনলোড করে ফেলছো। দেন তুমি তোমার আলাদা আলাদা অবজেক্টের জন্য তুমি এখন কয়টা অবজেক্ট খুঁজে পাইছো? তুমি খুঁজে পাইছো এর বাইরেও 3টা ইমেজেস। তাহলে ফার্স্ট ইমেজটার জন্য তাহলে তোমার এখানে কয়টা আরটিটি লাগছে বলো? একটা আরটিটি লাগছে হচ্ছে বেস এইচটিএমএল ডাউনলোড করতেছো, আর আরেকটা লাগছে হচ্ছে গিয়ে তোমার টিসিপি কানেকশন এস্টাবলিশ করতে। প্লাস এই জায়গাটাতে তোমার একটু এক্সট্রা টাইম লাগতে পারে ফর ডাউনলোডিং, কেননা তুমি জানো না যে এইটার সাইজ কত বড়। তো ওটা আমরা আপাতত এখানে ইগনোর করতেছি, কারণ আমরা এখানে কোনো আরটিটির হিসাব চাই নাই। আমি কোয়েশ্চেনটা কি ছিল, কোয়েশ্চেনটা ইজি ছিল, কোয়েশ্চেনটার ভিতরে অত আরটিটি হিসাব করতে পারিনি। আমি জাস্ট তোমাদেরকে আরটিটির কথাটা বলতেছিলাম যেন পরের প্রবলেমটা বুঝতে সুবিধা হবে। এখানে শুধু বলছে ড্র ডায়াগ্রামস, আর কিছু না। তোমাকে ডায়াগ্রাম ড্র করে দেখাতে বলছে যে কিভাবে করে পারসিস্টেন্ট আর নন পারসিস্টেন্ট কাজ করে। তাহলে আমরা এতে দেখাচ্ছি নন পারসিস্টেন্ট কিভাবে কাজ করে। তাহলে তুমি প্রথম টিসিপি কানেকশন এস্টাবলিশ করলা, তুমি বেস এইচটিএমএল ডাউনলোড করলা, করে এখন তুমি দেখছো যে এই পেজটাকে পার্টস করে যে তুমি ফাইন্ড আউট করছো ইউ হ্যাভ 3 অবজেক্টস। সো নাও ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ টু রিপিট দ্য টিসিপি কানেকশন এস্টাবলিশমেন্ট 3 more times। তাহলে এই ফার্স্ট যেটা, এইটা হচ্ছে গিয়ে প্রথম অবজেক্টটা ডাউনলোড করার জন্য টিসিপি কানেকশন, আর এইটা তাহলে হচ্ছে যেখানে তুমি প্রথম অবজেক্টটা ডাউনলোড করলা, এই যে সেন্ড রিকোয়েস্ট ফর দ্য ফার্স্ট অবজেক্ট রিসিভ অবজেক্ট, তার মানে এতটুকু পর্যন্ত তুমি প্রথম অবজেক্টটা ডাউনলোড করে ফেলছো। তাহলে তোমার এরকম আরো 2টা অবজেক্ট আছে। তাহলে এইটা তো গেল হচ্ছে প্রথম অবজেক্টটার জন্য, এই যে আমরা যে ওভাল শেপ দিয়ে দেখাইছি। তাহলে এই জিনিসটা তোমাকে আবার রিপিট করতে হবে ফর 2 more objects। সেই জন্য বলছে রিপিট অ্যাবভ ফর দ্য রিমেইনিং 2 objects। এটা পুরোটা দেখাই নাই আর কি। এনি কোয়েশ্চেন? জাস্ট ডায়াগ্রামটা সম্পর্কে, আমরা কোনো টাইমের হিসাব কিন্তু করি নাই, আমরা শুধু ডায়াগ্রামটা বলছি যে নন পারসিস্টেন্টে তাহলে প্রথম টিসিপি কানেকশন হচ্ছে বেস এইচটিএমএল, তারপর বেস এইচটিএমএল ডাউনলোড করলা, দেন you download the objects one by one, and for every single object you have to establish a TCP connection. Then come to persistent HTTP. Persistent HTTP, there are 2 types. The first one is without pipelining. Pipelining bolte বুঝায় যখন তোমার থ্রেড তুমি ওপেন করতে পারো, মাল্টিপল থ্রেড। পাইপলাইনিং মানে কি? পাইপলাইনিং মানে প্যারালালি কাজগুলা করা। So once you are downloading one object, at the same time you can start sending request for the second object. বা তুমি চিন্তা করতে পারো যে তুমি পাইপলাইনিং যদি থাকে তাহলে ব্যাপারটা হবে যে তুমি প্রথমে একটা টিসিপি করেই তারপর তুমি বাকিগুলা প্যারালালি ডাউনলোড করা শুরু করবা। আচ্ছা, ওইটাতে আমরা পরে যাই। তাহলে আমরা উইদাউট পাইপলাইনিং দেখি। উইদাউট পাইপলাইনিং মানে বলছি আমরা যেখানে কোনো প্যারালাল কিছু হবে না, প্রত্যেকটা কাজ আলাদা আলাদা করে করতে হবে। তাহলে তুমি ইনিশিয়েট করবা টিসিপি কানেকশন এস্টাবলিশড। তাহলে এই জায়গাটাতে তুমি যখন আসবা তার মানে তুমি বেস এইচটিএমএল ডাউনলোড করে ফেলছো এই পুরা পার্টটুকুর জন্য। তাহলে বেস এইচটিএমএল ডাউনলোড করে তুমি এখানে ডিসকভার করছো যে তোমার 3 more অবজেক্টস আছে। তাহলে প্রত্যেকটা অবজেক্টকে তোমার আলাদা করে করে ডাউনলোড করতে হবে।
তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট অবজেক্ট, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড অবজেক্ট, আর ফাইনালি এটা হচ্ছে গিয়ে তোমার থার্ড অবজেক্ট। সো ওয়ান্স you have downloaded all three objects, then you can close the connection. Done. So ওই যে প্রথম টিসিপি কানেকশনটা ওপেন করছিলা, ওই সিঙ্গেল টিসিপি কানেকশন দিয়েই তুমি সব ডাউনলোডিং এর কাজটা শেষ করে ফেলছো। ওকে, সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড পারসিস্টেন্ট। কিন্তু দেখো এই যে অবজেক্টগুলো তুমি ডাউনলোড করছো, এটা কিন্তু করছো সিকোয়েন্সিয়ালি। সিকোয়েন্সিয়ালি মানে কি? ওয়ান বাই ওয়ান, নট ইন প্যারালাল। বুঝা গেছে কি বলছি? জি স্যার। ওকে, দেন পাইপলাইনিং এ তাহলে কি হবে? পাইপলাইনিং এ চেঞ্জটা কোথায় আসবে? পাইপলাইনিং এ আসবে চেঞ্জটা যখন তুমি দেখবা যে এখানে তিনটা অবজেক্ট আছে, দেন ইউ উইল ওপেন 3 প্যারালাল থ্রেডস। সো এই প্রথম দুইটা একই থাকবে, প্রথম দুইটা একই থাকার পর এইখানে যদিও একটা অ্যারো দেখাচ্ছে, তুমি ধরে নিবা যে এখানে আসলে তুমি তিনটা অ্যারো পাঠাইছো, তাহলে প্রথম দুইটা ঠিকই থাকবে, তার মানে এই পার্টটুকু ঠিকই থাকবে। সো নাও তুমি এখানে দেখতেছো যে ওকে দেয়ার আর 3 অবজেক্টস, সো সেন্ড ব্যাক টু ব্যাক রিকোয়েস্ট। ব্যাক টু ব্যাক রিকোয়েস্ট মানে কি? যদিও একটা অ্যারো দেখাইছে, তুমি আসলে বুঝে নিবা যে এখানে আরো এরকম দুইটা অ্যারো সে পাঠাইছে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা থ্রেডে হবে। দ্যাট মিনস ইউ ক্যান অ্যাসিউম দ্যাট আমরা যে পোর্ট নাম্বারের কথা বলছি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পোর্ট নাম্বার থাকবে। তার মানে এগুলা প্রত্যেকটার জন্য আমরা আলাদা করে সকেট ওপেন করব। ঠিক আছে, আমরা পোর্ট নাম্বার জিনিসটা পড়াইছিলাম, নিশ্চয়ই মনে আছে। জাস্ট এখন ফর দ্য সেক অফ সিম্পলিসিটি তুমি ধরে নাও যে প্রত্যেকটা সে আলাদা আলাদা পোর্টে সে এই রিকোয়েস্টগুলো যখন পাঠাবে, প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য সে আলাদা করে পোর্ট নাম্বার অ্যাসাইন করে রাখবে। তাহলে হবে কি? ধরে নাও যে জাস্ট তিনটা প্যারালাল আলাদা কাজ তুমি করতেছো, তাহলে এখান থেকে একটা ডাউনলোড, এখান থেকে একটা ডাউনলোড, এখান থেকে, তার মানে তোমার এখানে প্রত্যেকটা ডাউনলোডের রিকোয়েস্টের জন্য আলাদা করে করে সে পাঠাতে থাকবে। তাহলে তুমি তিনটা কাজ যেহেতু প্যারালাল করতেছো, তাহলে নিশ্চয়ই তোমার সময়টা কম লাগবে। ডেফিনেটলি একদম 3 টাইমস মানে সময় কমে যাবে নাও হতে পারে, মানে তিন দিয়ে ভাগ করে ফেলবো সরাসরি সময় কমে যাবে এটা নাও হতে পারে, কিন্তু তোমার টাইমটা ডেফিনেটলি কম লাগবে। সো ফাইন্ড দ্যাট দেয়ার আর 3 অবজেক্টস, so send back to back request for all 3 objects, receive objects and close the connection. So এইটা হচ্ছে গিয়ে তোমার পারসিস্টেন্ট উইথ পাইপলাইনিং। তাহলে এই তিনটা হচ্ছে গিয়ে আমার তিনটা প্যাটার্ন। আচ্ছা, এখন তাহলে এটা দিয়ে আমরা একটা জাস্ট এই কোশ্চেন 2টা আমরা দেখব, বাকিগুলা আমরা দেখতেছি না। ঠিক আছে, কারণ এরপর এগুলো আবার হচ্ছে ওই যে সিডিএন এর সাথে মিক্সড করে কিভাবে এইচটিটিপি হতে পারে সেগুলো বলছে, এগুলো আমরা পরে দেখবো। মিডের আগে ডেফিনেটলি উই উইল গো থ্রু অল দিস প্রবলেমস। ঠিক আছে, কিন্তু আপাতত আমরা ক্লাস টেস্টের জন্য আর আমরা ভিতরে না গেলেও হবে, কিন্তু আমার এক্সপেকটেশন হচ্ছে যে তোমরা অ্যাট লিস্ট কোয়েশ্চেন 1 এন্ড কোয়েশ্চেন 2 এই দুইটা বুঝে আসবে ফর ইওর ক্লাস টেস্ট। আচ্ছা, তাহলে সাপোজ অ্যারো দিয়ে কি দেখা দিতে হবে স্যার? যদি তোমার ছবি আঁকার কোয়েশ্চেন আসে তাহলে তো অবশ্যই অ্যারো দিয়ে দেখাতেই হবে। মানে কোন অ্যারোর কথা বলছি? এখানে তিনটা অ্যারো দেখাতে হবে নাকি? জি স্যার। না না, নট রিকোয়ার্ড, একটা হলে হবে। ঠিক আছে, যদি তোমার ছবি আঁকাই কোয়েশ্চেনে থাকে সেই কথা বলছি আমরা। আচ্ছা, আর এখানে একটা সিম্পল ম্যাথ টাইপ প্রবলেম আছে কোথায়? ধরো আমি ভ্যালুগুলা দিয়ে দিই যদি, তাহলে নিশ্চয়ই তোমরা, আচ্ছা আগে আমরা প্রবলেমটা করি তারপরে আমি বলতেছি কি হতে পারে ভ্যারিয়েশনটা। So suppose a client, that means a web browser, requests an HTML file which contains 8 images, 2 movie video files. তাহলে তোমার HTML ফাইল মানে কি? এখানে হচ্ছে কি তোমার একটা বেজ HTML ফাইল প্লাস 8 JPEG প্লাস 2 মুভি ভিডিও, তাহলে সব মিলে নাম্বার অফ টোটাল অবজেক্টস কত হলো? নাম্বার অফ অবজেক্টস হলো 8 প্লাস 2 প্লাস 1। এই 1টা কোথা থেকে আসলো? সো যে HTML ফাইল, এক্স্যাক্টলি। সো 8 প্লাস 2 প্লাস 1 11। তাহলে এখন কোশ্চেনটা কি বলছে? হাউ মেনি রিকোয়েস্ট উইল বি সেন্ট বাই দ্য ব্রাউজার? দুইটা কেসের জন্য, একটা হচ্ছে নন পারসিস্টেন্ট আর একটা হচ্ছে পারসিস্টেন্ট। তোমার এর জন্য আর জিজ্ঞেস করে নাই। ওই ধরে নাও যে পারসিস্টেন্ট যদি কিছু বলা না থাকে, তাহলে তুমি ধরে নাও যে এটা হচ্ছে গিয়ে তুমি ইউজ করতেছো উইদাউট পাইপলাইনিং আর কি, রেগুলার যেটা আর কি নরমাল পারসিস্টেন্ট। যেহেতু কোনো কিছু বলে নাই, তাহলে ধরে নাও যে রেগুলার উইদাউট পাইপলাইনিং।
তাহলে নন পারসিস্টেন্ট যদি হয়, এখানে আমরা যে কথাটা বলছিলাম যে এই পুরাটা ঘুরে আসতে যদি আমরা ধরি যে 1 আরটিটি সময় লাগে, আরটিটি মিন্স রাউন্ড ট্রিপ টাইম, এখানে আমরা দুই রকম ডিলেকে বলছি যে দোজ টু ডিলেজ আর অলওয়েজ ডমিনেটিং। ডমিনেটিং মানে কি, ধরো তোমাকে একটা জিনিস আমি হিসাব করতে দিলাম, তুমি হিসাব করে দেখলা যে ওটার ভিতরে 3টা আলাদা আলাদা কম্পোনেন্ট আছে, কিন্তু 3টা কম্পোনেন্টের ভিতরে প্রথম 2টা কম্পোনেন্টই হচ্ছে গিয়ে একটা হচ্ছে সে 80%, আরেকটা হচ্ছে সে 19%, আর আরেকটা হচ্ছে মেবি অনলি 1%। তাহলে এই দুইটা মিলেই কিন্তু তোমার হচ্ছে 99% পুরো কাজটার। তাহলে এখন যদি আমি কোনো একটা অনেক জটিল হিসাবের মধ্যে ঢুকি, আর ঢুকার সময় যদি আমি ফর দ্য সিম্পলিফিকেশন ওই 1%টাকে বাদ দিয়ে দেই, যে এটা এতই ছোট নেগলিজিবল বলে বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু কিছু যায় আসে না, আমার হিসাবটা মোটামুটি তারপরেও মোর অর লেস সেমই থাকবে। আমরা যে 4টা ডিলের কথা বলছিলাম, এই কথাগুলো কিন্তু আমি আগেও বলছি, জাস্ট আই এম রিপিটিং দ্য হোল থিং अगेन। আমরা 4 টাইপস অফ ডিলেজ এর কথা বলছি। একটা ছিল ট্রান্সমিশন ডিলে, আরেকটা ছিল প্রপাগেশন ডিলে, দেন কিউইং ডিলে, আর একটা ছিল প্রসেসিং ডিলে। সো আউট অফ দোজ 4, 2 আর ডমিনেটিং। একটা হচ্ছে গিয়ে তোমার প্রপাগেশন ডিলে, আর আরেকটা ছিল ট্রান্সমিশন ডিলে। তো প্রপাগেশন ডিলে ছিল, সবসময় মনে রাখবা প্রপাগেট শব্দটা থেকে আসছে, তার মানে জাস্ট মুভ করতে যে সময় লাগে। আর ট্রান্সমিশন ডিলেটা ছিল হচ্ছে কি আমার প্যাকেটটা কত বড় প্লাস আমার ব্যান্ডউইথ কত। জাস্ট ট্রান্সমিশন ডিলেটা ছিল আমার রাউটার থেকে জাস্ট বের হতে এই প্যাকেটগুলোকে পুট দ্য বিটস অন দ্য ওয়্যার, এই কথাটা আমি বলছিলাম, রাইট? যে বিটগুলোকে তুমি ধরো যে জাস্ট বিটগুলোকে তুমি একদম তারের মধ্যে রেখে দিচ্ছ, ওয়্যারের মধ্যে তুমি রেখে দিচ্ছ, সো দ্যাট দে ক্যান জাস্ট স্টার্ট দেয়ার মুভমেন্ট। সো এখানে আমার যত বেশি বিট রাখতে হবে আমার তত বেশি সময় লাগবে, স্বাভাবিক এটা। তো সেই কারণে আমার ট্রান্সমিশন ডিলেটা টোটালি রিলেটেড ছিল হচ্ছে গিয়ে আমার প্যাকেটের লেংথ, আর ছিল হচ্ছে গিয়ে আমার ব্যান্ডউইথের উপরে। কিন্তু প্রপাগেশন ডিলে ছিল হচ্ছে যে আমার কত দূরে যেতে হবে এবং আমি কত স্পিডে মুভ করতে পারতেছি। তো যখন আমি টিসিপি পাঠাচ্ছি, টিসিপির বেলায় হয় কি আমার প্যাকেটের সাইজ, এটা তো জাস্ট টিসিপি কানেকশন, সো এটা অলমোস্ট 0 বাইট। আমার এখানে তো কোনো আমি ভ্যালু ক্যারি করতেছি না, কোনো আমি প্যাকেট ক্যারি করতেছি না, জাস্ট আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, টিসিপি রিকোয়েস্ট। তো এই টিসিপি কানেকশন রিকোয়েস্ট এবং টিসিপি অ্যাকসেপ্ট যে মেসেজগুলা, দ্যাট মিনস এই মেসেজটা এবং এই মেসেজটা, এইগুলা এতই ছোট যে এইগুলার বেলায় ইভেন এই মেসেজটাও এতই ছোট, যেহেতু এরা কেউ কিন্তু কোনো ওয়েব পেজের কন্টেন্ট ক্যারি করতেছে না। আমার মেইন সময়টা লাগা শুরু করবে যখন আমি এই ইমেজ আর বেজ এইচটিএমএল এগুলাকে যখন ডাউনলোড করা শুরু করব, দ্যাট মিনস এই মেসেজটা থেকে যখন আমি ডাউনলোড করা শুরু করছি। সো এই মেসেজগুলাতে আমার যেটা হয় সেটা হচ্ছে গিয়ে মেইনলি আমার ডিলেটা হয় অনলি ফর প্রপাগেশন, নো ট্রান্সমিশন ডিলে। তো সেই কারণে আমরা জাস্ট ধরি কি যে প্রপাগেশন ডিলে আর আরটিটি একই জিনিস। তো আরটিটি মানে হচ্ছে দুইবার যাচ্ছ তুমি, একবার এখান থেকে যাচ্ছ আবার ব্যাক করে আসতেছো। সো আমরা আগেও বলছিলাম কথাটা যে আরটিটি ইজ ইকুয়াল টু 2 প্রপাগেশন ডিলে। ওকে, এটা হচ্ছে গিয়ে সব সময় 2 টাইমস ডিলে প্রপাগেশন। ডিলে প্রপাগেশনকে আমরা বলছিলাম কি ডি, ধরো আমি আপাতত পি নাম দিয়ে রাখলাম আর কি। তো ডিপি বলতে আমি ডিলে প্রপাগেশন বুঝাচ্ছি। তাহলে আমার এই টিসিপি কানেকশন এস্টাবলিশমেন্টে আসলে আর কোনো সময় লাগে না, জাস্ট প্রপাগেশন ডিলেকে 2 দিয়ে গুণ করলে আমি আরটিটি পেয়ে যাই। এইচটিএমএল এও যখন আমি রিকোয়েস্ট করতেছি, তাহলে আমি রিকোয়েস্ট করব, রিকোয়েস্টের রেসপন্সটা আসবে, এখানেও তাহলে একটা আরটিটি আমার আছে। তারপর এ করবে কি আমার ওই বেজ এইচটিএমএলটা পাঠানো শুরু করবে। সো এই জায়গাটাতে দেখো স্লাইডের মধ্যে এই অ্যারোটাকে আমরা হেভি করে দেখাইছি। এই কারণে হেভি করে দেখাইছি কেন, তার কারণ আমরা ধরে নিছি যে এই জায়গাটাতে একটু সময় লাগবে আমার, যেহেতু আমি এখন আর অত ছোট্ট একটা 1 বাইট 2 বাইট পাঠাচ্ছি না, পুরা একটা বেজ এইচটিএমএল পাঠিয়ে দিচ্ছি। একইভাবে এই অবজেক্টগুলো ডাউনলোড করতে আমার অবশ্যই সময় লাগবে। সেই কারণে যখন আমরা এখানে টাইমের হিসাবটা করছি, তখন আমরা নন পারসিস্টেন্টের বেলায় করছি কি, যে দেখো নন পারসিস্টেন্টের বেলায় ডিলে বলতে আমরা ধরছি যে আমার সব মিলায় 11টা অবজেক্ট আছে।
তাহলে যখন নন পারসিস্টেন্ট মানে কি দেখো, নন পারসিস্টেন্ট মানে হচ্ছে তুমি এই পুরা ঘটনাটা, এই কাজটা রিপিট করতে থাকবা বারবার করে। টিসিপি কানেকশন এস্টাবলিশ করবা, এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবা, ডাউনলোড করবা, আবার টিসিপি কানেকশন ক্লোজ করবা, আবার একই কাজ করতে থাকবা। তাহলে যদি আমি এটা 11টা অবজেক্টের জন্য করি, তাহলে আমাকে এই 2RTT এরকম করতে হবে 11টা অবজেক্টের জন্য। সেই কারণে আমার ডিলেটা হয়ে গেছে হচ্ছে গিয়ে 11 টাইমস 2RTT। তাহলে এই পুরা ডিলেটা হচ্ছে জাস্ট ফর প্রপাগেশন ডিলে রিলেটেড কাজ, কিন্তু আমাকে তো এই 11টা অবজেক্ট ডাউনলোডও করতে হবে। সেই কারণে প্লাস আমি ধরে নিচ্ছি হচ্ছে গিয়ে ফাইল ট্রান্সমিশন টাইম। তার মানে এই আরটিটিটা হচ্ছে গিয়ে তোমার প্রপাগেশন ডিলে থেকে আসবে, আর ফাইল ট্রান্সমিশন টাইমটা আসবে হচ্ছে গিয়ে তোমার আমার ফাইলটাকে ট্রান্সমিট করতে যে সময় লাগে। তাহলে এইটা হবে হচ্ছে গিয়ে তোমার আরেকটা ডিলে ছিল, রাইট? আমরা তো একটা বলছিলাম প্রপাগেশন ডিলে, আরেকটাকে কি বলছিলাম? ট্রান্সমিশন ডিলে। তাহলে এইটা হবে হচ্ছে গিয়ে সেই ট্রান্সমিশন ডিলেটা। তাহলে এইটা হবে তোমার এনপির বেলায়, নন পারসিস্টেন্টের বেলায় টোটাল টাইম। যখন আমি পারসিস্টেন্টে আসবো, কোশ্চেন থাকলে একটু ওয়েট করে আমি শেষ করি, তারপর আমি কোশ্চেন ইয়ে করবো। যখন আমি পারসিস্টেন্টে আসবো, তখনও কিন্তু আমার ফাইল ট্রান্সমিশন টাইম একই থাকবে, কেননা আমি এখানে কোনো পাইপলাইনিং ইউজ করতেছি না, আমি প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আলাদা করে করেই ডাউনলোড করতেছি। শুধু আমি এফিসিয়েন্সিটা পাচ্ছি কোথায়, আমার ইমপ্রুভমেন্টটা হচ্ছে কোথায়? এখানে আমার 11 বার 11টা টিসিপি কানেকশন ওপেন করতে হয়েছিল, কিন্তু আমি এখানে শুধু একটা টিসিপি কানেকশন ওপেন করব, আর তারপর খালি হচ্ছে গিয়ে এইচটিটিপি রিকোয়েস্ট রেসপন্স এই কাজ করতে থাকবো। সেই কারণে আমার 11 times 2 RTT no need, I need only one TCP connection, সেই কারণে 1 RTT for TCP and I need 11 RTT for 11 objects। এই 11 RTT টা হচ্ছে গিয়ে তোমার HTTP রিকোয়েস্ট রেসপন্সের RTT। প্রত্যেকটা 11টা অবজেক্ট, তুমি 11টা অবজেক্ট মানে কি, ইনক্লুডিং দ্য বেস HTML, তুমি 11টার জন্য আলাদা করে করে HTTP রিকোয়েস্ট রেসপন্স থাকবে। সো যদি তুমি যোগ করো তাহলে তোমার কি হয়, 11 plus 1 that is 12 RTT plus file transmission time। এটা হচ্ছে গিয়ে তোমার পারসিস্টেন্টের বেলায়। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি যে কোনটা তোমার লেস টাইম লাগবে, কোনটা তাহলে আমার ফাস্টার হবে বলো? পারসিস্টেন্ট। এটা তো খালি চোখে দেখে বুঝাচ্ছে। ওকে, এখন বলো, কোশ্চেন আছে নাকি কোনো? স্যার এই যে নন পারসিস্টেন্ট ডিলে, এখানে স্যার হচ্ছে প্রপাগেশন ডিলে প্লাস ট্রান্সমিশন ডিলে দুইটার সময় দেখানো হয়েছে না? এখানে এই পার্টটা হচ্ছে গিয়ে তোমার প্রপাগেশন ডিলে থেকে আসছে আসলে, রাইট? আর এই পার্টটা আসছে হচ্ছে গিয়ে এই পার্টটা আসছে হচ্ছে গিয়ে ট্রান্সমিশন ডিলে থেকে। স্যার 1 RTT হচ্ছে 2 প্রপাগেশন ডিলে না? 1 RTT হচ্ছে 2 প্রপাগেশন ডিলে, এক্স্যাক্টলি। তাহলে তো হচ্ছে এখানে মানে 11 প্রপাগেশন ডিলে, তার মানে হচ্ছে 0, মানে তাহলে তো না, এটা হচ্ছে কি 22 RTT। এটা ইজ ইকুয়াল টু কত আসলে দেখো, 11 টাইমস 2। তুমি ধরে নাও যে আমি ওইভাবে করে হিসাব করতেছি না, আমি জাস্ট RTT এর কথাই ধরে বলতেছি। তাহলে 22 RTT, তার মানে 44 প্রপাগেশন ডিলে যদি আমি ওইভাবে করে প্রপাগেশন ডিলে থেকে আসি। জি স্যার। আর যদি আমি তোমাকে একদম RTT দিয়ে দেই, তাহলে তার আমাকে ওখান থেকে যেতে হবে না, রাইট? বুঝছো আমি কি বলছি? এটার সাথে তোমার অ্যাড হবে হচ্ছে গিয়ে ফাইল ট্রান্সমিশন টাইম। আচ্ছা, এখন ধরো যদি আমি একদম সিম্পল, আরো ধরো এটা এই কোয়েশ্চেনটাকেই আমি আরেকটু সাথে অ্যাড করলাম। ধরো আমি যদি বলি যে RTT ইজ ইকুয়াল টু সে 400 মিলিসেকেন্ড, একদম রিয়ালিস্টিক একটা ভ্যালু দিলাম। এটা হতেই পারে যদি আমার ওয়েব সার্ভার একদম আমার দেশের মধ্যে না থাকে। এটা ধরো বললাম 400 মিলিসেকেন্ড, এমএস দিয়ে ধরো আমি বুঝাইছি, হ্যাঁ, মিলিসেকেন্ড। আর ফাইল ট্রান্সমিশনের টাইম, দ্যাট মিনস এই যে ট্রান্সফার দ্য ফাইলস, এই টাইমটা ধরো যদি আমি দিয়ে দেই 3 সেকেন্ড, তাহলে টোটাল টাইমটা বের করতে পারবে না? ভেরি ইজি, রাইট? জি স্যার, 20 into 400 plus 3 seconds। 22 into 400। জি স্যার, 22 into 400 400 plus 3 সেকেন্ড। আর এখানে তাহলে কি আসবে? এখানে আসবে হচ্ছে কি তোমার 12 11 in 1
12 into 400 হ্যাঁ 12 into 400 প্লাস ফাইল ট্রান্সমিশন টাইম ঠিক আছে ওকে তাহলে এই কোয়েশ্চেন 2 পর্যন্ত দেখলেই হবে আর কোয়েশ্চেন 1 এটা তোমার আগে স্লাইডটা অবশ্যই পড়তে হবে নাহলে তার বুঝবা না কারণ এখন যদি পারসিস্টেন্ট কি আর নন পারসিস্টেন্ট কি এটাই ভুলে যাও তাহলে তার এই জায়গাতে সেটা বুঝবে না যে এটা কি কিসের কথা বলা হচ্ছে সিমিলার প্রবলেম কিন্তু ওই যে স্লাইডেও বলা আছে এক্সপ্লেইন করা আছে কিছু কিছু ঠিক আছে তাহলে কোয়েশ্চেন 1 এবং কোয়েশ্চেন 2 এখানে যেটা এই দুইটার উপর বেস করে প্রবলেম আমি একদম পরীক্ষার তোমাদেরকে একদম কোয়েশ্চেন ইয়ে করে দিলাম আর কি ঠিক আছে বলে দিলাম ধরো কাইন্ড অফ যদি যদি এখান থেকে কোনো কিছু ক্লাস টেস্টে থাকে তাহলে এই কোয়েশ্চেন 1 কোয়েশ্চেন 2 বেস করে ভেরিয়েশন এখান থেকে থাকতে পারে ঠিক আছে আর পরের গুলা যেটা আমরা পরে আমরা এটা নিয়ে ডিসকাস করব কোয়েশ্চেন 3 এগুলা अगेन মানে কোনটাই কমপ্লিকেটেড কিছু না মানে এত লম্বা দেখে ইয়ে হলো না জাস্ট ওই ভেরিয়েশন করছে এক একবার এক একটা আর কি আর এটা আমরা আসলে গতদিনই ডিসকাস করছিলাম ডিএনএস এর ব্যাপারটা আর আমাদের এখানে কোশ্চেন 6 আমরা তাহলে আবার পরে আবার ডিসকাস করব ইয়ের আগে মিডের আগে আমাদের আজকে চ্যাপ্টার 3 পড়াবেন না আজকে আমরা চ্যাপ্টার 3 আবার পড়াবো হ্যাঁ রাইট এক্স্যাক্টলি আমাদের কি নেক্সট উইকে তো আর ইয়ে নাই রাইট কোনো মেকআপ তো নাই মেকআপ নাই না স্যার আচ্ছা কিন্তু একটা ক্লাস মনে হয় মিস হবে নেক্সট উইকে রাইট 15th আগস্টে জি স্যার আচ্ছা ওকে তো চ্যাপ্টার 3 মোস্ট প্রবাবলি আমাদের পুরা থাকবে না মিডে আমরা মোটামুটি এটা ঠিক করছি যদি অতটুকু থাকে তাহলে আমাদের আর খুব বেশি অনেক দূর সিলেবাস নাই আমার ধারণা আর হয়তো আমরা দুইটা ক্লাসে শেষ করে লাস্ট ক্লাসটায় আমরা হয়তো শুধু ডিসকাশনের জন্য আমরা ইউজ করতে পারবো হোপফুলি আমি তাই আশা করতেছি Acha, so let me share my slides. Okay, so slides visible, right? তাহলে আমরা লাস্ট ক্লাসে we started with transport layer আর আমরা তাহলে যেটা বলছিলাম যে again যে transport layer যে পার্টটুকু সেটা only transport layers are only present in our end host not inside our routers or in our switches. So transport layer provides a logical communication. আর এটার মেইন যেটা কাজ ছিল সেটা হচ্ছে কি from the application layer it collects the messages and our assumption is the messages might be very long. So the transport layer will break the application messages into segment. So whenever we discuss about transport layer we always use the word segment. So TCP segment, UDP segment. So these segments are then passed to the network layer. Network layer ta jehetu eta niche thake. So when we are in network layer, we say packets. And another very important basic, always remember, every layer adds its own header. So when from the application layer, it provides the message to transport layer, then transport layer adds its own header in front of that message. এটাকে যখন আবার আমি নেটওয়ার্ক লেয়ারকে দিব তখন নেটওয়ার্ক লেয়ার will add its own header. When it will go to data link layer will add its own header. So every layer will add its own header, but remember that you can consider that one layer is peer to another layer. মানে একটা নেটওয়ার্ক লেয়ার আরেকটা নেটওয়ার্ক লেয়ারের peer. So the header that network layer is adding
is for its peer. তো এখানে এই ট্রান্সপোর্ট লেয়ারের পিয়ার হচ্ছে এই ট্রান্সপোর্ট লেয়ার। তো এই ট্রান্সপোর্ট লেয়ারটা যে হেডারটা অ্যাড করতেছে, সে এটা যদি এই হেডারটা হয়, তাহলে এই হেডারটা আসলে সে অ্যাড করতেছে তার পিয়ারের জন্য। দ্যাট মিনস এই ট্রান্সপোর্ট লেয়ারটা যেই ইনফরমেশনটা পাস করতে চাচ্ছে তার ওই পিয়ার ট্রান্সপোর্ট লেয়ারকে, সেই ইনফরমেশনটাই সে হেডারের মধ্যে অ্যাড করে দেয়। দে ক্যান নট কমিউনিকেট ডিরেক্টলি, তার আর কোনো উপায় নাই কথা বলার বা যোগাযোগ করার। সো তারা যেমন এই অ্যাপ্লিকেশন লেয়ারটা পিয়ার হচ্ছে গিয়ে এই অ্যাপ্লিকেশন লেয়ারের, ঠিক এক্স্যাক্টলি যে এক্সাম্পলটা আমরা এখানে দিয়েছিলাম যে 12 কিডস দে আর রাইটিং লেটার্স ফর আদার 12 কিডস, এবং এই 12 এর ভিতরে 12 এর সাথে 12 এর পিয়ার আছে, তার মানে এইখানে একজন ওখানে একজনকেই চিঠি লিখে, এখানে একজন ওখানে একজনকেই চিঠি লিখে, আরবিটারি না যে একজন। স্যার হ্যান্ডশেকের মতো এক হাত দিয়ে কানেক্টেড। হ্যাঁ, ধরতে পারো। তাহলে ওই হেডারের মধ্যে হচ্ছে কি আমরা আমাদের যা লেখার ইনফরমেশন আমি অ্যাড করে দিতে পারি। হেডার ইজ দ্য অনলি প্লেস ওয়্যার আই ক্যান অ্যাড সাম ইনফরমেশন। প্রত্যেকটা লেয়ারের জন্যই এই কথাটা অ্যাপ্লিকেবল। তাহলে আমরা বলছিলাম যে নেটওয়ার্ক লেয়ার হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ভার্সেস ট্রান্সপোর্ট, এখানে আমরা স্টপ করছিলাম। তাহলে নেটওয়ার্ক লেয়ার হচ্ছে জাস্ট লাইক আওয়ার পোস্টাল সার্ভিসেস, তার মানে যারা ক্যারি করে নিয়ে যাবে। তাহলে মেসেজ যারা জেনারেট করবে তারা হচ্ছে অ্যাপ্লিকেশন, সেই মেসেজগুলোকে ট্রান্সপোর্ট লেয়ার কালেক্ট করবে। সো ট্রান্সপোর্ট লেয়ারটার দরকার কেন পড়লো, তার কারণ হচ্ছে আমাদের কিছু স্পেসিফিক সার্ভিস আছে, যে সার্ভিসগুলো অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা দিতে পারি না, সেই সার্ভিসগুলাই হচ্ছে এই সার্ভিসগুলা। দ্যাটস ওয়াই আমাদের ট্রান্সপোর্ট লেয়ারের দরকার। এখানে যে সার্ভিসগুলো আমরা বলছি, অনেকগুলো সার্ভিস এখানে বলা আছে, এই সার্ভিসগুলোর জন্য আমাদের হচ্ছে কি আসলে ট্রান্সপোর্ট লেয়ারের দরকার হয়। ওকে, সো ইফ উই গো ফরওয়ার্ড, এখানে আমরা বলছিলাম যে উই হ্যাভ টু টাইপস অফ ট্রান্সপোর্ট লেয়ার্স, one is TCP and another one is UDP. So TCP is reliable and it provides a long list of services, অনেকগুলো সার্ভিস দেয়। UDP unreliable and it provides nothing, it provides only best effort IP and nothing. আরেকটা যেটা আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি সেটা হচ্ছে কি neither TCP nor UDP provides delay guarantees and bandwidth guarantees. ডিলে গ্যারান্টি মানে হচ্ছে যে গ্যারান্টি দেওয়া যে আমি তোমাকে এই সময়ের ভিতরে এই মেসেজটা ডেলিভার করব, সে উইদিন 200 মিলিসেকেন্ড দ্য প্যাকেট উইল বি ডেলিভার্ড, এরকম গ্যারান্টি কেউ দিতে পারে না। একইভাবে এরা কেউ গ্যারান্টি দিতে পারে না যে তোমাকে আমি ব্যান্ডউইথ, মানে কিন্তু এন্ড টু এন্ড ব্যান্ডউইথের কথা বলতেছি, জাস্ট নট দ্যাট দ্য কানেকশন বিটুইন মাই মেশিন অ্যান্ড দ্য অ্যাক্সেস রাউটার। কেন ওইটা হয়তো পসিবল, ওইটা যদি আমি একটা ডেডিকেটেড লাইন টানি তাহলে আমি ওই ব্যান্ডউইথ গ্যারান্টি দিতে পারি জাস্ট ওই পার্টটুকুর জন্য, কিন্তু আমার তো ওই পার্টটুকু হলেই হবে না, আমাকে এরপর রেস্ট অফ দ্য ইন্টারনেটের বিভিন্ন ইয়ের সাথে আমি কন্ট্যাক্ট করব, কমিউনিকেট করব। তো সেই কারণে যেহেতু পুরা ইন্টারনেটের উপরে আমার কোনো কন্ট্রোল নাই, সো নো ওয়ান ক্যান গিভ ইউ দ্য এন্ড টু এন্ড ব্যান্ডউইথ গ্যারান্টি, এক এন্ড থেকে আরেক এন্ড পর্যন্ত। আমি একটা স্পেসিফিক লিঙ্কে ব্যান্ডউইথ গ্যারান্টি আমি দিতেই পারি। সো ধরো এই যে এই লিঙ্কটা, জাস্ট এই লিঙ্কটা যদি আমি বলি আই ক্যান গিভ ইউ এ স্পেসিফিক ব্যান্ডউইথ গ্যারান্টি। আমি বললাম যে আমি তোমাকে এখানে 5 Mbps কানেকশন দিব, এন্ড আমি একটা ডেডিকেটেড লাইন টানলাম এবং এখানে আমি একটা 5 Mbps ইয়ে দিলাম, সবসময় 5 Mbps স্পিডে তুমি ডাটা ট্রান্সফার করতে পারো, এটা আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি, বাট দ্যাটস ইট। এর বাইরে আর কোনো কিছুই আমি দিতে পারবো না। তো এর বাইরে যদি আমি দিতে না পারি তাহলে যে কোনো জায়গাতে একটা বটলনেক লিঙ্ক থাকতে পারে এবং সেই কারণে এটা 5 Mbps থেকে এটা কমে ইভেন 50 kbps ও হয়ে যেতে পারে। সো দেয়ার ইজ নো গ্যারান্টি যে এটা 5 Mbps আমি সবসময় ডাউনলোড করব অথবা আপলোড করব। মানে স্যার সব সাইটে তো আর আমি হচ্ছে সেম স্পিডটা পাবো না, এখানে তো এটাই বলতেছি তাই না স্যার? এক্স্যাক্টলি, মানে আমি যখনই একটা কিছু ডাউনলোড করব তখন তো আমাকে কোনো না কোনো একটা রিমোট সার্ভার থেকে ডাউনলোড করতে হবে এবং আমার মেশিন এবং ওই রিমোট সার্ভারের মাঝখানে অনেকগুলা রাউটার থাকবে, অনেকগুলা কানেকশন থাকবে। এখন এই সবগুলা কানেকশন তার আমি রিজার্ভ করতে পারবো না, পুরা ইন্টারনেটের ভিতরে রিজার্ভ করা বলে কোনো কিছু নাই। মানে আমরা যেটা একদম প্রথমে চ্যাপ্টার 1-এ পড়ছিলাম যে প্যাকেট সুইচিং আর সার্কিট সুইচিং, তো সার্কিট সুইচিং ইন্টারনেটে ইউজ করা হয় না। আমি সার্কিট সুইচিং এর মতো একটা রিজার্ভ পাথ করে রাখবো, এটা করার কোনো উপায় নেই। যদি থাকতো তাহলে আমি অবশ্যই একটা হয়তো ব্যান্ডউইথ গ্যারান্টি দিতে পারতাম।
কিন্তু সেটার কোনো ওয়ে ইন্টারনেটে নাই। আমি যতটুকু যেটা করতে পারি এট দ্য ম্যাক্সিমাম, ইন সাম কেসেস আমি ওই আইপির ভিতরে বলে দিতে পারি যে তুমি এই পাথে যাবা, শুধু এতটুকুই হয়তো আমি বলতে পারি। ওটা কি করার একটা ওয়ে আছে, কিন্তু সেটা খুব স্পেশাল কেসে, যে আমি বলতে পারি যে তুমি এই রাউটটা ইউজ করে করে যাবা, ওটা তাকে হয়তো বলা যেতে পারে, কিন্তু এর বাইরে আর কিছুই বলা যায় না। তো আমি রাউট ঠিক করে দিতে পারি হয়তো, কিন্তু ওই রুটে গেলেই যে সে ওই ব্যান্ডউইথ পাবে এরকম কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। ওকে, নাও স্যার থান্ডারস্টর্ম হলো তো স্যার ব্যান্ডউইথ কমে যাবে না স্যার? এটা ইট ডিপেন্ডস। থান্ডারস্টর্ম হলে কেন কমে যাবে বলছো বলো? স্যার ঝড় বৃষ্টি হলে তো স্যার দেখেছি আমরা স্যার যে মানে স্পিড কমে যায়। আচ্ছা, এইটা একটা হতে পারে যে তোমার ঝড় বৃষ্টি হলে হয়তো মানে থান্ডারস্টর্ম হল লাইটনিং টাইটনিং হলে হয়তো এখানে ইন্টারফিয়ারেন্স হতে পারে, দ্যাট মাইট বি ওয়ান রিজন। আর আরেকটা যেটা হয় যে আমি জানি না তুমি ইয়ের কথা বলছো নাকি, এটা তুমি মোবাইল নেটওয়ার্কের কথা বলছো মোস্ট প্রবাবলি, সেটা কমে যায়। তার কারণ হচ্ছে মোবাইল নেটওয়ার্কের সাথে আমরা যে টাওয়ারটার সাথে আমি কানেক্ট করি আমার ফোনটা দিয়ে, সেই কানেকশনটা তো ওয়্যারলেস। রেডিও ফ্রিকোয়েন্সি, হ্যাঁ হ্যাঁ, তো সেইখানে ওই রেডিও ফ্রিকোয়েন্সি, তো বৃষ্টি যদি হয় তাহলে আর কি ওই কানেকশনটা ডিস্টার্ব হয় আর কি, ঝড় বৃষ্টি হলে ওই কানেকশনটা ডিস্টার্ব হয়, ঠিক আছে। কিন্তু যদি তোমার ডেডিকেটেড ওয়্যার কানেকশন থাকে তাহলে নর্মালি আসলে খুব বেশি হওয়ার কথা না। এখন আমাদের দেশে সবকিছুই খুবই অ্যাডহক বেসিসে করা, মানে দেখবা রাস্তার উপরে একটা রিপিটার ঝুলে আছে, সেখান থেকে তার যাচ্ছে, তো এটা তো আসলে হওয়ার কথা না। জি স্যার। আচ্ছা, একটু মিউট করলে মনে হয় ভালো হয় কারো একজনে, মানে এগুলো সবই কনসিলড ওয়্যার কথা। যদি সব কনসিলড ওয়্যার হতো দেন থান্ডারস্টর্ম অর রেইনফল এটা তোমাকে আসলে হ্যাম্পার করার কথা না। যদি তোমার পুরোটা কনসিলড হতো। এটা হচ্ছে কি স্যার অফিস থেকেই মানে কানেকশনটা লো করে দেওয়া হয়, যাতে স্যার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে যেটা যাতে কম কম পরিমাণে হয় আর কি, মানে আমি যতটুকু জানি আর কি। আচ্ছা, এইটা আমি জানি না, আই এম নট অ্যাওয়ার অফ দ্যাট। মানে আমি পার্সোনালি আমার বাসায় যে আমি কানেকশন ইউজ করি, আমি ওরকম ঝড় বৃষ্টির সাথে খুব একটা ডিফারেন্স ফিল করি নাই কখনো আর কি। বাট স্যার অপটিক্যাল ফাইবার হলে স্যার সেটাতে কোনো ড্যামেজ হয় না, সো ওটা তো সেম থাকে মোটামুটি। হ্যাঁ, মানে ওইটাই বললাম আর কি, এটা ডিপেন্ড করে আমাদের দেশে সবকিছুই আসলে যেটা বললাম সব অ্যাডহক বেসিসে করা, তো ওই কারণে এই জিনিসটা হচ্ছে আর কি। মানে ইভেন অপটিক্যাল ফাইবারও ওই উপর দিয়ে আসে তারটা, তো এটা তো এরকম আকাশ বাতাস দিয়ে এই ইন্টারনেটের তার আসার কথা না আর কি। মানে এটা তুমি কখনোই অন্য কোনো ভালো বেটার কোনো ওয়েল কানেক্টেড কান্ট্রিতে যদি তুমি যাও, ইউ উইল নেভার সি দিস টাইপস অফ ওভারহেড ওয়্যারস। ওকে, এটা তোমার এটা ইম্পসিবল, রাইট? এরকম একটা অদ্ভুত, তুমি যদি ঢাকার রাস্তায় তাকায় দেখো যেভাবে করে গোল গোল করে তার ঝুলে থাকে এবং তার থাকে, এটা আমি জানি না আর কোথাও আছে নাকি। আমি শুনছি যে কলকাতাতে বা ইন্ডিয়াতে নাকি আছে, আমি যাইনি কখনো, তাই আমি বলতে পারতেছি না, কিন্তু আমি আর কোনো দেশে দেখি নাই এরকম আর কি, এরকম তার ঝুলতেছে এই জিনিস আর কি। এটা এটা একটা খুব অদ্ভুত একটা উইয়ার্ড এবং জি ভেরি স্যার। মাচ অ্যাডহক একটা সিস্টেম আর কি। ইট শুড নট বি লাইক দ্যাট। আচ্ছা, দেন আমাদের নেক্সট যে টপিকটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং এন্ড ডিমাল্টিপ্লেক্সিং। সো মাল্টিপ্লেক্সিং মিনস ওয়েন, খুব সিম্পল ভাবে যদি বলি, মাল্টিপ্লেক্সিং ওয়ার্ডটা আরো অনেক জায়গাতে ইউজ করা হয়। ওকে, এটা একটা মানে কমন একটা জার্গন, যেটা হচ্ছে তোমার কমিউনিকেশনে ইউজ করা হয়। ফর এক্সাম্পল, আমাদের বাসায় যে ডিশের যে লাইনটা আর কি আমরা আসে, সেখানে there is only one physical wire that is coming to our home, but around 100 TV channels, we can watch around 100 TV channels. So for every single TV channel there is a separate signal. So that means those 100, around 100 signals are coming through the same physical wire. Say সিগন্যাল গুলা তোমরা নিশ্চয়ই দেখছো যে when you tune your television there is UHF then VHF, right? এগুলো কি সব আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি, এবং প্রত্যেকটার আলাদা করে ফ্রিকোয়েন্সি আছে। যেমন ওই যে আমাদের দেশের টিভি চ্যানেলগুলো এখন হচ্ছে প্রথম দিকের ইয়েতে দেওয়া, টিউন করলে প্রথমেই আসে বাংলাদেশের চ্যানেলগুলা, এটা বলে দেওয়া আছে গভর্নমেন্ট থেকে যে চ্যানেলগুলোকে প্রথমে দিতে হবে। সো সেই কারণে এইভাবে করে দেওয়া, এবং এখানে ওই প্রত্যেকটা চ্যানেল আলাদা আলাদা করে একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি ইউজ করে ভাগ করে নিছে।
সো এই যেই ওয়্যারটা আমাদের বাসায় এসে ঢুকে সেই ওয়্যারটা হচ্ছে এই পুরা লার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তো এটা 0 থেকে 1000 ফ্রিকোয়েন্সি ধরে নাও 1000-এ কাজ করে। তো আমরা করছি কি, তাহলে যদি 100টা চ্যানেল হয় তাহলে তুমি ধরে নিতে পারো থিওরিটিক্যালি যে প্রত্যেকটা চ্যানেলকে 10 করে ফ্রিকোয়েন্সি করে ভাগ করে দিছে। সো 1 থেকে 10 হার্টজ একটা চ্যানেল, 11 থেকে 20 হার্টজ অ্যানাদার চ্যানেল, 21 থেকে 30 হার্টজ অ্যানাদার চ্যানেল। তাহলে এইভাবে করে আমি ফর 100 চ্যানেলস আমি এইভাবে করে পুরা 1 থেকে 1000 হার্টজ এটাকে আমি ভাগ করে দিছি। সো দিস ইজ কল্ড মাল্টিপ্লেক্সিং, যে আমি এতগুলা চ্যানেলকে, এতগুলা সিগন্যালকে একটা সিঙ্গেল, এবং এটা পুরাটা মিলে একটা কম্পোজিট সিগন্যাল বানানো হয়। সেই কম্পোজিট সিগন্যালটা ওরা এখান থেকে সেন্ড করে। আমাদের টিভির এন্ডে এসে আমরা করি কি, সিগন্যালগুলোকে আলাদা আলাদা করি। সো দ্যাট ইজ কল্ড ডিমাল্টিপ্লেক্সিং। তাহলে যেই এন্ডে ওরা পাঠাচ্ছে সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং, যেই এন্ডে আমরা এখানে রিসিভ করতেছি দ্যাট ইজ কল্ড ডিমাল্টিপ্লেক্সিং, যেটাকে তুমি সেপারেট করতেছো জিনিসটাকে। সো দিস ইজ ওয়ান এক্সাম্পল অফ মাল্টিপ্লেক্সিং অ্যান্ড ডিমাল্টিপ্লেক্সিং। এখানে হচ্ছে একটু আইডিয়াটা আলাদা, কিন্তু তার মানে যদি আমি জেনারেলি চিন্তা করি যে মাল্টিপ্লেক্সিং মানে কি, মাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে যে when you send multiple signals or multiple informations through the same channel। যেমন এখানে আমরা এক্সাম্পল হিসাবে বলছিলাম যে এটাও কিন্তু একটা মাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং, যে তুমি এই 12 জন কিডের চিঠি যদি তুমি একটা সিঙ্গেল এনভেলপের মধ্যে ভরো, দেন আবার যখন ওইটা যে পৌঁছালো রিসিভিং এন্ডে, রিসিভার হাউসে, সে করলো কি আবার ওই এনভেলপটা থেকে খুলে 12 লেটার্স সে 12 কিডসকে ডিস্ট্রিবিউট করলো। সো ইউ আর সেন্ডিং 12 লেটার্স ইন এ সিঙ্গেল এনভেলপ। সো দিস ইজ মাল্টিপ্লেক্সিং। আর যেই এন্ডে তুমি সেই এনভেলপটা খুলে 12 লেটারকে ডিস্ট্রিবিউট করতেছো টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট কিড, দ্যাট ইজ নোন অ্যাজ ডিমাল্টিপ্লেক্সিং। ওকে, সো এটা একটা জেনেরিক আইডিয়া যেটা আমরা অনেক জায়গাতে ইউজ করি। এখানে যেটা বলা হয়েছে যে মাল্টিপ্লেক্সিং এট দ্য সেন্ডার সাইড, ঠিক ওইখানে যেটা বললাম আর কি, যে সেন্ডার এন্ডে মাল্টিপ্লেক্সিং হবে। তো এটা কি করে, তাহলে ডিমাল্টিপ্লেক্সিং ডেফিনেটলি হবে এট দ্য রিসিভার এন্ড। তো মাল্টিপ্লেক্সিং যেটা করে, হ্যান্ডেল ডেটা ফ্রম মাল্টিপল সকেটস। তো সকেট কথাটা আমরা কি বলছিলাম, সকেট বলতে আমরা বুঝাইছিলাম যে যখন আমি যদি সকেটের খুব সিম্পল ডেফিনেশন দেই, তাহলে আমরা পোর্ট নাম্বার কথাটা লাস্ট ক্লাসে, লাস্ট টপিকে আমরা চ্যাপ্টার 2-তে পড়ছি, রাইট? আমরা বলছিলাম যে আমার একটা আইপি অ্যাড্রেস থাকে, যে আইপি অ্যাড্রেসটা হচ্ছে, আইপি অ্যাড্রেস ইজ এ গ্লোবাল অ্যাড্রেসিং সিস্টেম। সো আইপি অ্যাড্রেস মাস্ট বি ইউনিক ইন টার্মস অফ দ্য হোল ওয়ার্ল্ড। সব ওয়ার্ল্ড, যেমন ধরো তোমার পুরা ফোন নাম্বারটা, আমার প্লাস যদি আমি বাদ দিই 880 দিয়ে যে আমার পুরা ফোন নাম্বারটা, সেটা কিন্তু পুরা ওয়ার্ল্ডে একটাই আছে ওরকম ফোন নাম্বার। কেন? কারণ হচ্ছে 880 এটা অন্য কোনো কান্ট্রি কোড না। আর তারপরে 1 দিয়ে আমার হচ্ছে গিয়ে আমার বাংলাদেশের ভিতরকার কোড শুরু হয়েছে। সো এই নাম্বারে পুরা ওয়ার্ল্ডে একটাই কিন্তু আছে ফোন নাম্বার। যদি তুমি শুধুমাত্র আমার ওই 7 ডিজিট বা 9 ডিজিটের ফোন নাম্বার নাও, ওই নাম্বার হয়তো অন্য থাকতেও পারে অন্য কান্ট্রিতে, কিন্তু পুরাটা মিলে কিন্তু এটা গ্লোবালি অ্যাড্রেসেবল। সো ওরকম আইপি অ্যাড্রেসও গ্লোবালি অ্যাড্রেসেবল এবং পুরো ওয়ার্ল্ডে একটা ইউনিক থাকার কথা। তো সেইটা দিয়ে তুমি হচ্ছে রিচ করতে পারবা ওই মেশিনটা পর্যন্ত। কিন্তু একটা এন্ড হোস্টের ভিতরে দেয়ার মাস্ট বি মাল্টিপল প্রসেসেস। এই দেখো যেখানে ছবি দেওয়া আছে, মাল্টিপল প্রসেসেস। So for every single process, there must be a unique port number. So সেই port numberটাই আপাতত ধরে নাও সকেট। So one process, one port number, that means one socket. তাহলে এই প্রসেসটা নিশ্চয়ই ওই এন্ডের আরেকটা প্রসেসের সাথে কমিউনিকেট করতেছে। তাহলে সেই প্রসেসেও, সেখানেও তাহলে একটা প্রসেস আছে, তাহলে সেইখানেও ডেফিনিটলি একটা সকেট আছে। তাহলে এই সকেটটা এই সকেটের সাথে কমিউনিকেট করতেছে। সো এ প্রসেস cannot communicate the process directly. A process must go through the specific socket. তো যদি এই প্রসেসটা এই প্রসেসকে ডেটা পাঠাতে চায়, তাহলে সে আসলে ডেটাটা পাঠায় হচ্ছে কি সকেটের মাধ্যমে। সকেট আর জাস্ট লাইক দ্য ডোর ফর এ প্রসেস। তুমি যেমন একটা ডোর দিয়ে একটা রুমে ঢুকবা আবার বের হবা, সেরকম প্রসেস থেকে ডেটা বের হবে সকেট দিয়ে,
তার মানে এই সকেটে এসে রিচ করলে সকেট হচ্ছে গিয়ে প্রসেসকে বুঝাই দিবে। সো সকেটটা কিন্তু মাল্টিপ্লেক্সার না, সকেটটা আমি এখনো আসি নাই মাল্টিপ্লেক্সিং পার্টটাতে, আমি জাস্ট সকেট জিনিসটা কি বলতে চাচ্ছি আর কি। তাহলে আমরা এটাকে আইডেন্টিফাই করব কি দিয়ে? আইডেন্টিফাই করব হচ্ছে সেই পোর্ট নাম্বার দিয়ে। সো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য যে আমার প্রসেসগুলো রান করতেছে, সেই প্রসেসগুলা যদি আমরা এগুলাকে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন ধরি, নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন মানে কি ছিল? যারা হচ্ছে দে নিড দ্য ইন্টারনেট কানেকশন টু ট্রান্সমিট ডেটা এন্ড রিসিভ ডেটা। তাহলে প্রত্যেকটা প্রসেসকে আইডেন্টিফাই করা যাবে উইদিন দ্যাট মেশিন অনলি। এটা মেশিনের বাইরে কিন্তু কিছু না, উইদিন দ্যাট মেশিন অনলি আইডেন্টিফাই করা যাবে ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পোর্ট নাম্বার। তাহলে যখনই সকেটটা ক্রিয়েট হয় তখনই সকেটটার সাথে পোর্ট নাম্বারটাকে আমরা বাইন্ড বলি আর কি, জিনিসটাকে আমরা বাইন্ড করে দিই এবং একটা সকেট আরেকটা সকেটের সাথে কানেকশনটা এস্টাবলিশ করে এবং ওই সকেট দিয়ে তারা হচ্ছে ডেটা পাঠাতে পারে। ওকে, এটা হচ্ছে জেনারেল একদম যদি আমরা সকেটের কথা বলি। তাহলে আসলে মাল্টিপ্লেক্সিং মানে কি? তো মাল্টিপ্লেক্সিং এট দ্য সেন্টার হ্যান্ডেল ডেটা ফ্রম মাল্টিপল সকেটস and transport header later used for demultiplexing। তাহলে আমরা ওই অ্যাপ্লিকেশন থেকে একটা সকেট থেকে আমরা হচ্ছে কি ডেটাগুলোকে নেই, এই জিনিসটাকেই আমরা এখানে বলছি হচ্ছে কি আসলে মাল্টিপ্লেক্সিং। নিয়ে আমরা হচ্ছে কি সেই ডেটাটাকে আমরা সেন্ড করতে থাকি। যেমন ধরো আমরা যদি ইয়ের কথা বলি, আমরা ওয়েব সার্ভারের কথা যদি বলি, তাহলে ওয়েব সার্ভার সবসময় রান করে হচ্ছে গিয়ে 80 পোর্টে, 80 নাম্বার পোর্টে। তাহলে আমার ব্রাউজার যখন একটা ওয়েব সার্ভারের সাথে কমিউনিকেট করে, এরা সবাই কমিউনিকেট করে হচ্ছে গিয়ে 80 নাম্বার পোর্টে। এখন আমার এই প্রসেসটা এখন এখানে যেমন আমি দেখাচ্ছি কি যে এর সাথে কমিউনিকেট করতেছে, এরকম কিন্তু হতেই পারে যে দেখো যে এখানে যে ছবি দিয়ে যে জিনিসটা দেখাইছে, যে এখানে ছবি দিয়ে দেখাইছে কি যে আমার এখান থেকে ডেটা আসতেছে, এসে দেখো ডেটা আমার লেফট সাইডের মানে P1 থেকে ডেটা ইজ গোয়িং টু P3, এই ছবিটা আমি দেখাচ্ছি, রাইট? P1 থেকে ডেটা আমার হচ্ছে P3 তে যাচ্ছে, আবার P2 থেকে ডেটা আমি দেখাচ্ছি হচ্ছে গিয়ে P4 এ যাচ্ছে। তাহলে এখানে বলতে চাইছি কি যে আমার এমন হতেই পারে যে একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন এই মাঝখানে রান করতেছে এবং এই অ্যাপ্লিকেশনটা দুইটা সকেট ধরো ক্রিয়েট করছে, একটা হচ্ছে P1 আর আরেকটা হচ্ছে P2। তাহলে P1 দিয়ে সে কমিউনিকেট করতেছে, ধরো এটার নাম দিলাম আমি লেফট, তাহলে P1 দিয়ে সে কমিউনিকেট করতেছে লেফট এন্ড হোস্টের সাথে, ঠিক আছে? আর ধরো এটার নাম দিলাম আমি রাইট, তাহলে P2 দিয়ে সে কার সাথে কমিউনিকেট করতেছে? রাইটের সাথে সে কমিউনিকেট করতেছে। সো অ্যাপ্লিকেশন তো এখানে একটা না, সিঙ্গেল। ধরো এটা হচ্ছে কি আমার সার্ভার এস, তাহলে তুমি এখন যদি এল থেকে তুমি কোনো ডেটা সেন্ড করো টু দিস সার্ভার, এল থেকে আমি ডেটা সেন্ড করছি টু দিস সার্ভার, তাহলে সেটা আমি কোন প্রসেস সেন্ড করবে এল থেকে? স্যার আবার একটু বলেন স্যার। এল থেকে ধরো আমি কোন একটা ডেটা সার্ভার এস কে সেন্ড করতেছি, তাহলে এল থেকে কোন প্রসেস কথা বলতেছি আমি, পি, কোন প্রসেস ডেটাটা সেন্ড করবে? এল এ কোন প্রসেস রান করতেছে? P3। তাহলে P3 এই ডাটাটা সেন্ড করবে। P3 ডাটাটা সেন্ড করবে কি দিয়ে? P3 ডাটাটা সেন্ড করবে তার যে সকেট আছে সেই সকেট দিয়ে। তাহলে P3 এর সকেট এই ডাটাটা দিবে হচ্ছে গিয়ে আসলে ট্রান্সপোর্ট লেয়ারকে, P3 ট্রান্সপোর্ট লেয়ারকে। ফাইন, এখানে আমার কোনো সমস্যা নাই, এখানে কিছুই নাই, এখানে খুব সিম্পল, এখানে মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং কিছুই নাই। কিন্তু যখন এখানে 1 to 1, আমার তার এখানে মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং তখনই হবে যখন আমার অনেকগুলা ডেটা আমি সেন্ড করব, অনেকগুলো ডেটা রিসিভ করব। যদি একটাই হয় তাহলে আর কিসের মাল্টিপ্লেক্সিং আর কিসের ডিমাল্টিপ্লেক্সিং? তাহলে এটা সিম্পল,
কিন্তু তুমি এই সার্ভারের ট্রান্সপোর্ট লেয়ারটার কথা চিন্তা করো। সার্ভারের যে ট্রান্সপোর্ট লেয়ার, দ্যাট ইজ এই যে রিসিভিং এর কথাটা আমি বলতেছি, সার্ভারের ট্রান্সপোর্ট লেয়ার যখন এই ডেটাটা রিসিভ করবে, তাহলে সার্ভারের ট্রান্সপোর্ট লেয়ার ডেটাটা রিসিভ করতেছে এই উপরের অ্যাপ্লিকেশনটার জন্য ফাইন, কিন্তু তাকে আসলে ডিসাইড করতে হবে যে এটা কি আমি P1 কে দিব নাকি আমি আসলে P2 কে দিব। সো এটা তখন সে ডিসাইড করবে কি দিয়ে? ডিসাইড করবে হচ্ছে কি ওই যে পোর্ট নাম্বারের কথা আমরা বলছি, সেই পোর্ট নাম্বার দিয়ে সে ডিসাইড করবে যে এটা আসলে কোন সকেটের সাথে কানেক্টেড। তাহলে পোর্ট নাম্বারটা লেখা থাকে কোন একটা জায়গাতে, সেটা আমরা আসতেছি কিছুক্ষণের মধ্যেই। তাহলে সেই পোর্ট নাম্বার দেখে তখন সার্ভারের ট্রান্সপোর্ট লেয়ার উইল টেক দ্য ডিসিশন দিস ইজ ফর P1, so I have to send it to the socket that is attached with P1. এটা হচ্ছে গিয়ে যখন আমি রিসিভিং এন্ডে থাকবো। তাহলে এখানে দেখো ডিমাল্টিপ্লেক্সিং এর কথা কি বলছে, বলছে ইউজ হেডার ইনফরমেশন, ওই হেডার ইনফরমেশনের ভিতরেই পোর্টটা লেখা থাকে। তাহলে ইউজ হেডার ইনফরমেশন টু ডেলিভার সেগমেন্ট মানে কি মনে আছে নিশ্চয়ই, ট্রান্সপোর্ট লেয়ার হলে সেটাকে আমরা সেগমেন্ট বলি, জি স্যার। টু দা কারেক্ট সকেট। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি ডিমাল্টিপ্লেক্সিং, মানে ট্রান্সপোর্ট লেয়ার এদের সবার ডেটা রিসিভ করতেছে, সবগুলা প্রসেসের ডেটা রিসিভ করতেছে, কিন্তু হেডারের ইনফরমেশন দেখে, তার মানে পোর্ট নাম্বার দেখে সে ডিসাইড করে যে এটা কোন সকেটকে ডেলিভার করবে, দ্যাট ইজ কল্ড ডিমাল্টিপ্লেক্সিং। এট দ্য সেম টাইম যখন সেন্ডার পাঠাচ্ছে, তখন এই ট্রান্সপোর্ট লেয়ার কিভাবে করে বুঝবে যে এটা আসলে কাকে দিতে হবে, এটা কি আমি এল কে পাঠাবো নাকি আমি আর কে পাঠাবো, সেটাও সে ডিসাইড করবে। যে দেখো বলছে হ্যান্ডেল ডেটা ফর মাল্টিপল সকেটস, মানে সে P1 এর সকেট থেকেও ডেটা রিসিভ করতেছে, P2 এর সকেট থেকেও করতেছে। যখন সে P1 এর সকেট থেকে করবে তখন সে বুঝবে এটা আমার দিতে হবে P3 কে, তার মানে এল কে। যখন P2 এর সকেট থেকে রিসিভ করবে, দেন ইফ ইট ডিসাইড ওকে আই হ্যাভ টু ডেলিভার ইট to P4, that means I have to deliver it to machine R. So handle data from multiple sockets, add transport header. So it will receive data from multiple sockets, it will add the appropriate port number. So এ করবে কি P1 থেকে যদি পায় তাহলে সে বুঝবে এটা দিতে হবে P3 কে, তখন তাহলে সে ওই হেডারের মধ্যে P3 এর পোর্ট নাম্বার বসায় দিবে, যাতে করে এই ট্রান্সপোর্ট লেয়ারে যখন এসে পৌঁছাবে এল এর ট্রান্সপোর্ট লেয়ারে, তখন এল এর ট্রান্সপোর্ট লেয়ার বুঝবে এটা হচ্ছে P3 কে দিতে হবে। তার মানে ওয়ান প্রসেস কমিউনিকেটস উইথ অ্যানাদার প্রসেস থ্রু দ্য সকেট, এন্ড সকেট মিন্স আপাতত আমরা ধরে নিই পোর্ট নাম্বার, জাস্ট চিন্তা করো পোর্ট নাম্বার। সো ডিপেন্ডিং অন দ্য পোর্ট নাম্বার তুমি বোথ সাইডে ডিসাইড করো, সেন্ডার সাইডেও ডিসাইড করো যে এটা আসলে কাকে দিব, যেহেতু এটা P1 এর কাছ থেকে আসছে, আর P1 মানেই হচ্ছে P1 এর সকেট মানেই P1 এর পোর্ট নাম্বার, আর যখন এটা P2 এর কাছ থেকে আসবে তখন আবার তুমি বুঝবা যে এটা কাকে দিতে হবে, যে এটা আমি কি এল এ পাঠাবো নাকি আর এ পাঠাবো। তো মাল্টিপ্লেক্সিং মানে যেটা সেন্ডার সাইডে আমি কে জেনারেট করছে বা কোন প্রসেস থেকে পাইছি সেই প্রসেসের সকেট নাম্বার মিন্স পোর্ট নাম্বার থেকে আমি ডিসাইড করি যেটা আমি কাকে সেন্ড করব আলটিমেটলি। আর রিসিভিং এন্ডে হচ্ছে সবগুলা ডেটাই ট্রান্সপোর্ট লেয়ার দিয়ে ঢুকার পর ট্রান্সপোর্ট লেয়ার ডিসাইড করে যে এটা আসলে কোন প্রসেসকে আমি ডেলিভার করব। এগেইন সেটাও ডিপেন্ডিং অন দা পোর্ট নাম্বার অর সকেট নাম্বার যাই বলো না। তাহলে এই পোর্ট অথবা সকেট নাম্বার এই জিনিসটা মাস্ট বি রিটেন ইন ইয়োর হেডার। ওই যে হেডারের কথা বারবার বলে আসতেছিলাম, তাহলে কার হেডারে এটা লিখতে হবে, এই কাজটা হচ্ছে যেহেতু ট্রান্সপোর্ট লেয়ারের কাজ, তাহলে অবশ্যই এটা তোমাকে লিখতে হবে ট্রান্সপোর্ট লেয়ারের হেডারে। সো তুমি যদি ট্রান্সপোর্ট লেয়ারের হেডারে যাও, আইদার ইউডিপি অর টিসিপি, ইউ মাস্ট ফাইন্ড টু পোর্ট নাম্বারস। One is the port number of the sender, that means either P1 or P2, and another one is the port number of the receiver.
সেন্ডার পোর্ট নাম্বার, রিসিভার পোর্ট নাম্বার। তুমি কোনো আইপি অ্যাড্রেস এখানে খুঁজে পাবা না, যেহেতু আইপি অ্যাড্রেসটা এই লেয়ারের কাজ না, আমরা আগেই বলছি। তাহলে এই যে দেখো এখানে লেখা আছে সোর্স পোর্ট নাম্বার এন্ড ডেস্টিনেশন পোর্ট নাম্বার, এটা অবশ্যই দুইটাতেই প্রেজেন্ট থাকে। নিচে দেখো কি লেখা আছে, লেখা আছে টিসিপি অর ইউডিপি সেগমেন্ট ফরম্যাট। টিসিপিরও একই ফরম্যাট, ইউডিপিরও একই ফরম্যাট। এটা হচ্ছে একটা জেনেরিক ফরম্যাট তারা দেখাইছে। and at the beginning you have to write the source port number and the destination port number. And what is the length? In total this is 32 bits. So what is the length of source port number? কত বিট এটা? 16. 16. So in 16 bit how many numbers you can generate? 16 বিটে জেনারেট করা যায় হচ্ছে কি 2 to the power 16 different numbers. তাহলে in your machine theoretically there might be 2 to the power 16 port numbers. তাহলে তুমি তোমার মেশিন যে প্রসেসগুলো রান করতেছে সেখানে all of them they should have one port number and that port number will be maximum in 16 bits. Similarly in destination there must be a port number. So when a process is generated and that process starts a socket connection, starts the establishment of a socket, তাহলে সেই সকেট এস্টাবলিশমেন্টের আগেই তোমাকে পোর্ট নাম্বারটা ঠিক করে নিতে হয় এবং ওই পোর্ট নাম্বারে আমরা কানেকশনটা এস্টাবলিশ করি। সো আমরা যদি ওয়েব সার্ভারের ইয়েটাতে ব্যাক করি, ওয়েব সার্ভারে আমরা বলছিলাম যে দ্য ওয়েব সার্ভার লিসেন্স টু 80 পোর্ট নাম্বার। দ্যাট মিনস আমার ব্রাউজার থেকে যে রিকোয়েস্টটা যায় ওয়েব সার্ভারের কাছে, ওই যে আমরা বলছি না টিসিপি রিকোয়েস্ট, ওই যে আজকে দেখালাম প্রথমে ঢুকেই, সেখানে বললাম না যে টিসিপি রিকোয়েস্ট একটা অ্যারো, প্রথম অ্যারোটা, তাহলে সেটাই হচ্ছে 80 পোর্ট নাম্বারকে টার্গেট করে যায়। তাহলে ব্রাউজার এন্ডে web server এন্ডে it always listens to 80 port, our web server, কিন্তু ব্রাউজার এন্ডেও তাহলে নিশ্চয়ই একটা পোর্ট নাম্বার লাগে, রাইট? তাই তো দেখতে পাচ্ছি আমরা দুইটা পোর্ট নাম্বার থাকে, একটা হচ্ছে গিয়ে তোমার এই যে এন্ড মেশিনের এন্ড হোস্টেড সাইডে, আর একটা থাকে সার্ভার সাইডে। তো এইখানে ওয়েব সার্ভার হলে পোর্ট নাম্বারটা ফিক্সড, দিস ইজ 80, বাট ইন ইওর ব্রাউজার তুমি হচ্ছে গিয়ে যে কোনো একটা পোর্ট নাম্বার তুমি সিলেক্ট করে নাও, দ্যাট ইজ আনইউজড পোর্ট, এবং এখানে ফিক্সড কিছু না। মোর স্পেসিফিক্যালি অল দ্য ট্যাবস ইউ হ্যাভ ইন ইওর ব্রাউজার, প্রত্যেকটা ট্যাবের জন্য আলাদা আলাদা করে তোমার আসলে একটা করে পোর্ট নাম্বার থাকে। তার মানে এক একটা ট্যাব মানে হচ্ছে গিয়ে আসলে ধরতে পারো যে তুমি ব্রাউজারটাকে আবার নতুন করে রান করাচ্ছ। তুমি ইজিলি ইউ ক্যান চেক দিস, তুমি জাস্ট ব্রাউজারটাকে রান করো, ইফ ইউ গো টু ইওর উইন্ডোজ মেশিন, যদি তুমি উইন্ডোজ মেশিনে থাকো, ইফ ইউ গো টু ইওর টাস্ক ম্যানেজার you can find out the memory it is using. দেখা যায় না যে কত র্যাম এটা এখন ইউজ করতেছে, র্যামের কত মেগাবাইট। জি স্যার। তুমি যদি ট্যাবের সংখ্যা বাড়াতে থাকো তাহলে তুমি দেখবা যে ওইটা বাড়তে থাকে। কেন? তার কারণ হচ্ছে আসলে সে নতুন নতুন ইনস্ট্যান্স রান করাচ্ছে ব্রাউজারে। ওকে, সো এই কারণে প্রত্যেকটা ট্যাব মানে তুমি ধরতে পারো যে তুমি ব্রাউজারটাকে আবার নতুন করে রান করাচ্ছ। সো অল দ্য ট্যাবস দে হ্যাভ সেপারেট পোর্ট নাম্বার। সেই কারণে আমরা আসলে আলাদা আলাদা ট্যাবে আলাদা আলাদা করে ব্রাউজ করতে পারি না, এটা পারছেন না কখনোই। ইয়েস, যদি আমার পোর্টটা সামহাউ স্যার বিজি থাকে তখন আমার কি হবে? পোর্ট আমার বিজি থাকবে না, তার কারণ হচ্ছে আমি তো বলছি যে আই হ্যাভ 2 to the power 16 different port numbers. So this is the task of my operating system to provide me a free port number. এখানে পোর্ট নাম্বারগুলোর জন্য একটা রিজার্ভ পোর্ট নাম্বার আছে, যে এই নাম্বারগুলো হচ্ছে রিজার্ভ, এই পোর্ট নাম্বারগুলো হচ্ছে ওএস নিজে ইউজ করবে। কিছু পোর্ট নাম্বার আছে যেগুলো এক্সপেরিমেন্টের জন্য রেখে দেওয়া হয়েছে, এবং একটা বিশাল চাঙ্ক রাখা হয়েছে ইউজার জেনারেটেড প্রসেসের জন্য। তাহলে ব্রাউজার হচ্ছে গিয়ে তোমার ইউজার এক্সিকিউট করতেছে এরকম একটা প্রসেস, তাহলে ওইখানে আমাদের ইউজারদের জন্য যে পোর্ট নাম্বারের একটা বড় চাঙ্ক রাখা হয়েছে সেখান থেকে ওএস একটা ফ্রি পোর্ট নাম্বার আমাকে অ্যাসাইন করে দেয়, এবং এটা ফ্রি থাকবেই ডেফিনেটলি। ওকে,
মানে তুমি যদি বলো আমি 2 to the power 16 ইউজ করে ফেলবো, তার আগেই তোমার র্যাম ট্যাম শেষ হয়ে যাবে। মানে অতগুলো প্রসেস রান করাতে গেলে তুমি মানে তোমার কম্পিউটারে যত প্রসেস আছে সবগুলো রান করালে তুমি 2 to the power 16 কে ইউজ করতে পারবে না। এটা সিরিয়াস বড় নাম্বার। জি জি স্যার, বুঝতে পারছি। So now how demultiplexing works? So host receives IP datagram. তার মানে হোস্ট যেটা সে হচ্ছে গিয়ে ওই যে এখানে যদি তুমি লেয়ারিং এ আসো, এই যে আমার ট্রান্সপোর্ট লেয়ারের নিচে হচ্ছে গিয়ে নেটওয়ার্ক লেয়ার। তাহলে হোস্ট প্রথমে হচ্ছে গিয়ে নেটওয়ার্ক লেয়ারের যে জিনিসটা রিসিভ করতেছে সেখানে তার মানে হেডার গুলা বসানো আছে আলাদা আলাদা করে। আমার একটা পার্ট আছে হচ্ছে গিয়ে মেসেজ, মেসেজটা হচ্ছে গিয়ে ফর অ্যাপ্লিকেশন। একটা আছে হচ্ছে গিয়ে আমার ট্রান্সপোর্ট হেডার, ধরো আমরা যদি নাম দেই টিএইচ, আর তার উপরে তার বাইরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমার নেটওয়ার্ক হেডার। তাহলে এই নেটওয়ার্ক হেডারটা আমার নেটওয়ার্ক লেয়ারের জন্য। তো নেটওয়ার্ক লেয়ার তার কাজকর্ম শেষ করতে গেলেই সে নেটওয়ার্ক হেডারটাকে সে ইউজ করে ফেলে। তো তখন সে করে কি, এই হেডারটাকে সে বাদ দিয়ে দেয়, কারণ সে তো এটাকে ইউজ করে ফেলছে, এটা আর উপরে যাবে না। যখন এটা উপরে যায়, that means when the network layer delivers the segment to transport layer, then there is no network header, there is only transport header. তাহলে যেই লেয়ারে যেই হেডার, সে হচ্ছে সেই হেডারটাকে ইউজ করে ফেলবে, বা ধরতে পারো যে সে সেই লেয়ারটাকে রিমুভ করে ফেলবে, সেই হেডারটাকে। সরি, এটা এন না, এটা হচ্ছে মেসেজ এম। ওকে, এটা হচ্ছে মেসেজ এম। সো আই হ্যাভ ট্রান্সপোর্ট লেয়ার হেডার। হ্যাঁ, সেগমেন্ট হবে না ট্রান্সপোর্ট লেয়ার? হ্যাঁ, এই পুরোটা মিলাই হচ্ছে আমার সেগমেন্ট। মানে সেগমেন্ট বলতে আমরা বুঝাই হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট হেডার প্লাস মেসেজ ফ্রম দ্য অ্যাপ্লিকেশন, অল টুগেদার দিস টু উই সে সেগমেন্ট। এই দুইটা মিলাই আর কি আমরা বলি হচ্ছে সেগমেন্ট। আর এই পুরো তিনটা মিলাই নেটওয়ার্ক লেয়ারের এটাকে আমরা বলি হচ্ছে প্যাকেট, অথবা ওই যে এখানে বলছি ডেটাগ্রাম। সো হোস্ট রিসিভস আইপি ডেটাগ্রাম। সো আইপি ডেটাগ্রামের ভিতরে তোমার থাকে হচ্ছে গিয়ে ওই নেটওয়ার্কের হেডার, আর তারপরে থাকে হচ্ছে এই তিনটা জিনিস থাকে আর কি, যে তিনটা জিনিসের কথা এখানে বললাম, নেটওয়ার্ক হেডার, ট্রান্সপোর্ট হেডার, আর হচ্ছে গিয়ে তোমার মেসেজ। সো ইচ ডেটাগ্রাম হ্যাজ সোর্স আইপি অ্যাড্রেস এন্ড ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। তার মানে এই জিনিসটা থাকে হচ্ছে গিয়ে নেটওয়ার্ক হেডারের ভিতরে, ঠিক আছে? সোর্স আইপি অ্যাড্রেস আর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। So each datagram carries one transport layer segment. Each segment has source destination port. তাহলে এই ডেস্টিনেশন পোর্ট, সোর্স ডেস্টিনেশন থাকে হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট হেডারের ভিতরে। সো রিমেম্বার দ্যাট ট্রান্সপোর্ট লেয়ারের যে হেডার, সেই হেডারের ভিতরে থাকে হচ্ছে গিয়ে সোর্স ডেস্টিনেশন পোর্ট নাম্বার, এন্ড নেটওয়ার্ক লেয়ারের যে হেডার, এটার মধ্যে থাকে হচ্ছে গিয়ে সোর্স আইপি অ্যাড্রেস এন্ড ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। সো হোস্ট uses IP address and port numbers to direct segment to appropriate socket. So IP address সে আসলে ইউজ করে ফেলে অলরেডি এই নেটওয়ার্ক হেডারের ভিতরে, তাহলে এটা আর কোনো এরপরে ইউজ থাকে না। এরপরে সে শুধু ইউজ করে হচ্ছে গিয়ে পোর্ট নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট সেগমেন্টকে দেওয়ার জন্য। তাহলে আমরা যদি এখন টিসিপি ইউডিপি সেগমেন্টের ফরম্যাটে আসি, তার মানে এই পার্টটুকু হচ্ছে গিয়ে আমার ট্রান্সপোর্ট হেডার, দ্যাট মিন্স টিসিপি হেডার অর ইউডিপি হেডার, দুজনের জন্যই বোথ। স্যার কথা একটু আস্তে শোনা যাচ্ছে স্যার। তাই কি অন্যরা আস্তে শুনতেছো? না স্যার, ঠিক আছে স্যার। আমি তো রীতিমতো চিৎকার দিয়ে ক্লাসের মতো করে কথা বলতেছি। এটা সাউন্ড কম থাকলে সাউন্ডটা বাড়ায় নিলে ভালো হয় আর কি, যে শুনতেছে না। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমার অ্যাপ্লিকেশনের মেসেজ অংশ, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন ডেটা। সো আমার অলওয়েজ every segment I have two parts: application data, that is message, which is also known as payload. Payload হচ্ছে একটা কমন ওয়ার্ড, ঠিক হেডার যেরকম একটা কমন ওয়ার্ড। পেলোড মিন্স আমি অন্য লেয়ার থেকে যেটা রিসিভ করছি, যেটার মধ্যে আমার কোনো কাজ নাই, এটাকে জাস্ট আই উইল কনসিডার পেলোড এজ এ সিকোয়েন্স অফ বিটস, জাস্ট এটা একটা 0-1 এর কম্বিনেশন। আই ডোন্ট নো হোয়াট ইজ ইনসাইড পেলোড, এন্ড দ্যাটস নট মাই ফাংশনালিটি।
দ্যাটস নট মাই হেডেক। ইনফ্যাক্ট আমার পারমিশনই নাই পেলোডের মধ্যে কি আছে এটা দেখার, যেহেতু এটা অন্য লেয়ার থেকে আসছে। তো আমার কাজ হচ্ছে আমার হেডার অ্যাড করা অথবা আমার হেডার রিমুভ করা। আমি যখন সেন্ড করতে থাকবো ডেটা, দেন আই উইল অ্যাড মাই হেডার। দ্যাট মিনস ইন কেস অফ মাল্টিপ্লেক্সিং I will add my header, and in case of demultiplexing, তার মানে আমি এখন রিসিভ করতেছি, then I will process this header. আমি এই হেডারটা প্রসেস করব এবং আমি রিমুভ করে ফেলবো, করে আমি শুধু মেসেজটা আমি দিব হচ্ছে গিয়ে তখন আমার উপরের লেয়ারকে। সো দিস ইজ দ্য জেনারিক ওয়ে। এইভাবে করে সবগুলা লেয়ারে কাজ চলতে থাকে। তো টিসিপি এবং ইউডিপি বোথ সেগমেন্টের জন্যই ফার্স্ট যে ইনফরমেশনটা থাকে সেটা হচ্ছে সোর্স পোর্ট নাম্বার, দেন ডেস্টিনেশন পোর্ট নাম্বার। নাও দ্য আদার হেডার ফিল্ডস। সো এই আদার হেডার ফিল্ডসটা কার কাজ বেশি? টিসিপি বেশি কাজ করে না ইউডিপি বেশি কাজ করে? Who provides more services, TCP or UDP? TCP. তো যেই সার্ভিসে টিসিপি প্রোভাইড করে না কেন, ধরো তুমি বললা অর্ডার ডেলিভারি অর তুমি বললা কনজেশন কন্ট্রোল। So for all different services, it must add some information inside the header field, or it will process those information from the header field. তার মানে আমি যখন সার্ভিস প্রোভাইড করব তখন আমি যদি সেন্ডার হই তাহলে আমার হেডারের মধ্যে কিছু লিখে দিতে হবে, আর যদি আমি রিসিভার হই তাহলে আমি ওই ইনফরমেশনটা পড়ে আমাকে কিছু একটা বুঝে নিতে হবে। তো যত সার্ভিস তুমি অ্যাড করতে থাকবা তোমার হেডার তত বড় হতে থাকবে। তাহলে এখন বলো কার হেডার বড়? টিসিপির হেডার বড় না ইউডিপির হেডার বড়? টিসিপির হেডার বড়। ওকে, তার মানে আমরা যদি এরপরে যাই তাহলে অবশ্যই মনে রাখো যে টিসিপির হেডার বড়। ওকে, অ্যানাদার থিং ইজ আমাদের এই পুরা জিনিসটার মেইন টার্গেটটাই ছিল হচ্ছে অ্যাপ্লিকেশন ডেটাকে মুভ করানো সেন্ডার সাইড থেকে রিসিভার সাইডে। এই যে এত দিন ধরে যা পড়াইছি মেইন উদ্দেশ্যই হচ্ছে, ধরে যে আমরা ক্লাস দিচ্ছি, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার ভয়েস আমার ভিডিও ফ্রম মাই মেশিন টু সেন্ড ইয়োর মেশিন। এখন তার মানে আমার মেশিন থেকে তোমার মেশিনে যে আমার ভয়েস ভিডিও যাচ্ছে, দোজ আর অ্যাপ্লিকেশন ডেটা, অনলি অ্যাপ্লিকেশন ডেটা। এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য ফ্রম ইউজার্স পয়েন্ট অফ ভিউ। আই রিয়েলি ডোন্ট কেয়ার ওয়েদার আই এম ইউজিং টিসিপি, আই এম ইউজিং ইউডিপি, IP or anything else, and what is the header size and nothing, right? User point of view থেকে এগুলা সব হচ্ছে গিয়ে মিনিংলেস কাজ। মিনিংলেস মানে কি? এগুলা সব হচ্ছে গিয়ে এক্সট্রা কাজ, যেটা হচ্ছে আসলে মেইন টার্গেট না। তো বিজনেসে তোমরা দেখবা যে ওভারহেড কস্ট বলে একটা টার্ম আছে, নিশ্চয়ই তোমরা ওয়ার্ডটার সাথে পরিচিত। ওভারহেড কস্ট, ওভারহেড কস্ট মানে হচ্ছে যখন when you run some business, then তুমি যদিও চাচ্ছ তুমি যে জিনিস প্রডিউস করবা, সেল করবা আর প্রফিট করবা, তারপরেও তোমাকে এক্সট্রা কিছু কাজ করতেই হবে। তোমাকে একটা অফিস সেট আপ নিতে হবে, তোমাকে কিছু মানুষজনকে রাখতে হবে, তোমাকে বুক কিপিং করতে হবে, গভর্নমেন্টকে বিভিন্ন জায়গায় ট্যাক্স দিতে হবে, এগুলো তোমাকে অনেক এক্সট্রা কাজ করতে হবে। একটা লোক রাখা মানেই তোমাকে তার জন্য হচ্ছে স্যালারি দিতে হবে। সো অল দোজ আর ওভারহেড কস্ট ইন বিজনেস। সো ইন নেটওয়ার্কিং আমাদের মেইন টার্গেট ছিল শুধু অ্যাপ্লিকেশন ডেটাকে মুভ করানো। তার বাইরে যত হেডার আমি বসাইছি, এই যে ট্রান্সপোর্ট লেয়ারের হেডার, নেটওয়ার্ক লেয়ারের হেডার, অল আর মাই ওভারহেড। কেন ওগুলো আমি বড় করে আমার কিছু লাভ হয় না। আমার মেইন কাজ হচ্ছে দিন শেষে আমি হিসাব করব যে আমি কি পরিমাণ মেসেজ ট্রান্সফার করতে পারছি। সো অল আর ওভারহেড। সো দ্যাটস ওয়াই when the header size is bigger, then তোমার মেইন ডেটা ট্রান্সমিশনে সেটা আসলে কোনো কন্ট্রিবিউট করে না, সেটা হচ্ছে তোমার জাস্ট ওভারহেড। সো যদি আমার এই ওভারহেডই অনেক বড় হয়ে যায় আমার মেইন অ্যাপ্লিকেশন ডেটার থেকে, সেটা কিন্তু আমার জন্য একটা মানে প্লাস পয়েন্ট না, একটা বার্ডেন। এক্স্যাক্টলি। তো সেই কারণে যদি তুমি বেশি বেশি ডেটা শুধু ট্রান্সফার করতে চাও, দেন উই নেভার সিলেক্ট টিসিপি। আমাদের যদি টার্গেটই হয় যে আমি যত বেশি ডেটা আমি ট্রান্সফার করব, কিছু ডেটা লস হলে হোক যে, তাহলে তখন আমি অবশ্যই ইউডিপি নিব, যেহেতু ইউডিপির হেডার সাইজটা হচ্ছে গিয়ে ছোট এবং টিসিপির হেডার সাইজটা হচ্ছে বড়। সো এই ডিজাইনগুলা বুঝা হচ্ছে গিয়ে তোমার মেইন ফিলোসফিটা বুঝা, যে কেন টিসিপি এরকম হয়েছে, কেন ইউডিপি এরকম হয়েছে। ওকে, এখন আমি তোমাকে জাস্ট মুখস্থ করে দিতে পারি হেডারের সাইজটা এরকম, এখানে এটা থাকবে, কিন্তু সেটা আসলে মেইন কম্পিউটার নেটওয়ার্কস বুঝা হলো না, সেটা আসলে আমাদের এই কোর্সের টার্গেটও না।
আমার এই কোর্সের টার্গেট হচ্ছে কেন এটা এরকম হলো, ডিজাইনটা কেন এরকম হয়েছে, যারা এই ডিজাইনগুলো করছে দে আর ভেরি স্মার্ট পিপল, তাহলে একটা ডিজাইন এরকম বছরের পর বছর টিকতে পারে না, রাইট? টিসিপি ইউডিপির পরে আরো অনেক ট্রান্সপোর্ট লেয়ার ডিজাইন করার চেষ্টা করা হয়েছে, মানে টিসিপি ইউডিপি এন্ড না, এরপরে আরো ধরো এরকম 100টা প্রোটোকল আছে, কিন্তু সেগুলো কোনোটাই শেষ পর্যন্ত ডেপ্লয় হয় নাই এই লার্জ স্কেলে। নিশ্চয়ই কারণ আছে বলেই হয় নাই। হ্যাঁ, টিসিপি কে অনেকবার চেঞ্জ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে টিসিপি আর ইউডিপি এই দুইটাই রয়ে গেছে। ওকে, এখন আমরা যদি ডিসকাস করি যে কানেকশনলেস ডিমাল্টিপ্লেক্সিং জিনিসটা কি। তো কানেকশনলেস মানে হচ্ছে তার মানে আমি আগে কোনো কানেকশন এস্টাবলিশ করব না। তো উই আর টকিং অ্যাবাউট ইউডিপি, নো কানেকশন উইল বি এস্টাবলিশড। তাহলে আমার যখনই ডেটা রেডি থাকবে আমি জাস্ট সেই ডেটাটা পাঠিয়ে দিব। সো দেন দ্যাট ইজ কল্ড কানেকশনলেস ডিমাল্টিপ্লেক্সিং। স্যার মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডাটাটা লিস্টে আমি রেখে আসবো, কিন্তু চেক করবো না যে ডাটাটা সবগুলো গেল কিনা, তাই না স্যার? মানে আমি রেখে আসবো মিন্স হচ্ছে কি, তুমি যদি অ্যাপ্লিকেশন লেয়ারে হও তুমি ডেটাটাকে জাস্ট ট্রান্সপোর্ট লেয়ারকে দিয়ে দিবা। আমার ডেটা রেডি হয়েছে, আমি আমার লোকাল ট্রান্সপোর্ট লেয়ারকে দিয়ে দিছি, তার মানে কি আমি আমার ইউডিপি কে দিয়ে দিছি, আমার ইউডিপি সেটার সাথে সাথে আমার আইপি লেয়ারকে দিয়ে দিবে, নেটওয়ার্ক লেয়ারকে। দেন আমার নেটওয়ার্ক লেয়ার কি ফাইনালি এটা ট্রান্সমিট করতে পারছে নাকি এটা মাঝপথে কোথাও যে ডেটা লস্ট হয়ে গেছে সেইটার কোনো ফিডব্যাক আমরা আর কেউই নিব না, নাইদার মাই নেটওয়ার্ক লেয়ার নর মাই অ্যাপ্লিকেশন। এটার কোনো ফিডব্যাক আর আসবে না আমার কাছে। আমার কাছে ডেটা আসবে, ডেটা মানে জাস্ট ধরো কাইন্ড অফ বাংলাদেশের রেগুলার গভর্নমেন্টের পোস্টাল সার্ভিস যেটা আগে আমরা ইউজ করতাম, এখন তো ওরকম দেখি না। যে আমি করতাম কি, আমি পোস্ট অফিসে যেয়ে ওই 50 পয়সার ডাক টিকিট কিনে আমি এনভেলপের মধ্যে লাগাই, আমি ওদের বক্সে, ওই যে আমার ধরো রাস্তার পাশে লাল বক্স থাকতো না আগে, আমি এরকম একটা বক্সের মধ্যে ফেলে দিয়ে আসলাম। বা আমি পোস্ট অফিসে এরকম ওরকম চিঠি ফেলার জন্য একটা বক্সই থাকে যে আউটগোয়িং মেইল তুমি এখানে ফেলে দিয়ে যাও, প্রোভাইডেড যে তুমি হচ্ছে এখানে একটা স্ট্যাম্প লাগাই দিয়ে আসছো। এখন পোস্টাল সার্ভিসের এটা কি শেষ পর্যন্ত আমার ওই ফ্রেন্ডের বাসায় গিয়ে পৌঁছেছে নাকি এটা মাঝপথে কোথাও আটকায় আছে বা এটা লস্ট হয়ে গেছে, আই রিয়েলি ডোন্ট নো। এখানেও ব্যাপারটা হচ্ছে সেরকম। সো এখানে যেটা হয় যে রিকল দ্যাট ক্রিয়েটেড সকেট হ্যাজ এ হোস্ট লোকাল পোর্ট নাম্বার, যখনই সকেট ক্রিয়েট করা হবে তখনই একটা পোর্ট নাম্বার থাকবে। তাহলে ধরে নাও এখানে আমরা বলছি যে ডেটাগ্রাম সকেট, আমি ধরো জাস্ট আমরা যেহেতু সকেট প্রোগ্রামিং করাইনি তাই আমি আর অসুখ জটিলতায় ঢুকতেছি না, ধরো আমি 12534 এটা হচ্ছে গিয়ে আমার একটা পোর্ট নাম্বার। তো যখন আমি when creating datagram to send UDP socket, এখানে আমাকে অবশ্যই স্পেসিফাই করতে হবে যে আমি কোন আইপি অ্যাড্রেসে এবং কোন ডেস্টিনেশন পোর্টে এটা পাঠাতে চাই। ওকে, তাহলে এটা হচ্ছে সেন্ডারের সাইডে। রিসিভার সাইডে when host receives UDP segments, তাহলে সে চেক করবে যে ডেস্টিনেশন পোর্ট নাম্বার এন্ড সেগমেন্ট, তারপর সে এটা ডিরেক্ট করবে হচ্ছে গিয়ে ওই পোর্ট নাম্বারে, যে পোর্ট নাম্বারটা ডেস্টিনেশন পোর্ট নাম্বার হিসাবে লেখা আছে। এখানে যেটা বলছে যে আইপি ডাটাগ্রামস উইথ সেম ডেস্টিনেশন পোর্ট নাম্বার বাট ডিফারেন্ট সোর্স আইপি অ্যাড্রেসেস উইল বি ডিরেক্টেড টু সেম সকেট অ্যাট ডেস্টিনেশন। আচ্ছা, মনে হয় এখানে একটা ছবি আছে, সেটা আমাদের বুঝতে সুবিধা করবে, ওটা না হলে কথাবার্তা বোঝা খুব ডিফিকাল্ট। ওকে, সে আমাদের এখানে একটা সার্ভার রান করতেছে, ঠিক আছে? ধরো এখানে এটা হচ্ছে একটা সার্ভার, এই যে ছবিটা এখানে দেওয়া আছে, এবং সার্ভার ইজ রানিং অন the related process is P1 and we have two different clients, একটা হচ্ছে P3 and another one is P4 and we are using connectionless demultiplexing. তো ডিমাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে আমরা রিসিভার এন্ডে কি হবে সেটা নিয়ে আমরা কনসার্ন, সেটার কথা আমরা বলতে চাচ্ছি। সো বোথ P3 and P4 they are sending data to P1. P3 এবং P4 দুইজনই সাইমালটেনিয়াসলি P1 কে মেসেজ পাঠাচ্ছে, মেসেজ সেন্ড করতে যাচ্ছে। তাহলে এই রিসিভিং এন্ডে এই ডিমাল্টিপ্লেক্সিংটা হবে। এখন P3 যেই সকেটটা ক্রিয়েট করছে সেই সকেটটা ক্রিয়েট করলেই তাকে কি করতে হবে, একটা পোর্ট নাম্বার দিতে হবে। সকেট এন্ড পোর্ট নাম্বার দে আর আইডেন্টিক্যাল,
তাহলে স্যার P3 হ্যাঁ এই যে এই পোর্টটা কি হচ্ছে নিজের এন্ড ডিক্রিট করছে না আরেকটা নিজের এন্ডে একটা ফ্রি পোর্ট নাম্বার, আরেক এন্ডে তো আমার কোনো হিসাব নিকাশ নেই, আরেক এন্ডে তো আমার কোনো কন্ট্রোল নাই, আমার তো শুধু আচ্ছা কন্ট্রোল। পোর্ট ইজ অলওয়েজ এ লোকাল ইস্যু। আরেক এন্ডে আমি জানতে পারি শুধু যে P1 কোন পোর্টে লিসেন করতেছে, সেটা না জানলে তো আমি তাকে পাঠাতেই পারবো না, এটা আমাকে অবশ্যই আগে জানতে হবে। যেমন যদি জি এটা স্যার ওয়েব সার্ভার হয় তাহলে নিশ্চয়ই P1 80 পোর্টেই লিসেন করবে, এটা ওয়ার্ল্ডের সব ওয়েব সার্ভার 80 নাম্বার পোর্টে লিসেন করে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ওই রিজার্ভ করা আছে, রিজার্ভ পোর্ট নাম্বার। কিন্তু ডিফল্ট 9157 ডিফল্ট, এক্স্যাক্টলি ডিফল্ট, এটা রিজার্ভ বলে, আমরা বলি যেটা রিজার্ভ করা, রিজার্ভ পোর্ট নাম্বার। বাট 9157 হচ্ছে ওই যে আমি বললাম যে ইউজার জেনারেটেড প্রসেসের জন্য একটা ফ্রি স্লট থাকে, 9157 ওরকম একটা ফ্রি স্লট থেকে নেওয়া, এটা কোনো রিজার্ভ কিছু নাই, এটা বলেই দেওয়া আছে যে যে কেউ 9157 নাকি এটা একটা বড় স্লট আছে, সেখান থেকে জাস্ট সে র্যান্ডমলি 9157 সিলেক্ট করছে। একইভাবে P4 is running on 5775। তোমরা এই যে নিউ ডেটাগ্রাম সকেট এগুলাকে আপাতত ইগনোর করতে পারো, মানে এই কমান্ডটাকে, যেহেতু আমরা এরকম কমান্ড ওয়াইজ আমরা পড়াই নাই, জাস্ট তুমি আইডিয়াটা নাও যে P3 is running on 9157 পোর্ট আর P4 হচ্ছে রানিং 5775 পোর্ট। তার মানে P3 যদি কোনো কিছু সেন্ড করতে চায় তাহলে তার সোর্স পোর্ট হবে হচ্ছে গিয়ে 9157। ঠিক আছে, যেহেতু এটা মানে তার মানে আমরা সোর্স পোর্টের কথা বলতেছি, আর আমি যাকে পাঠাবো উদ্দেশ্য করে তার ডেস্টিনেশন পোর্টটা আমার হচ্ছে ডেস্টিনেশন পোর্টে বসাতে হবে। এখন আমি বলছি যে P1 সে হচ্ছে গিয়ে রান করতেছে 6482 তে 28 এ। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু সেন্ড সামথিং ফ্রম P3 টু P1, তাহলে তখন তোমার সোর্স কে হবে পোর্ট ফ্রম P3 টু P1, স্যার যে 9157 এটা হবে সোর্স, জি আর ডেস্টিনেশন 6428 6428, এক্স্যাক্টলি। ফ্রম P4 টু P1 সোর্স হবে হচ্ছে গিয়ে 5775, 5775 ডেস্টিনেশন 6428। 648, ওই সেম। এই কথাটাই ওখানে বলছে যে আমরা সেম ডেস্টিনেশন পোর্টে, তার মানে কি সেম সকেটে আমরা দুইজন আলাদা আলাদা ভাবেও ডেটা পাঠাতে পারি। different source IP address and or source port numbers will be directed to the same socket at the destination। ঠিক আছে, এই কথাটাই এখানে বলছে। তাহলে যদি আমরা ছবি দিয়ে দেখি, I am sending data from P3 to P1, so my source port is 9157, destination port is 6428। যখন আমি এখান থেকে ডেটা রিটার্ন পাঠাচ্ছি, then my source port is 6428 and my destination port is 9157। এই কথাটা লেখা থাকবে হচ্ছে গিয়ে এই ট্রান্সপোর্ট লেয়ারে, যখন আমি দিচ্ছি তখনই আমি এটা বসাই দিচ্ছি আমার এই জিনিসটার ভিতরে। তো এইটা দেখেই তখন নেটওয়ার্ক লেয়ার এরা বুঝে যাবে যে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার এটা যখন জেনারেট করতেছে তখনই বুঝে যাবে যে এটা আসলে P3 কে দিতে হবে, কারণ এ হচ্ছে এখানে একটা ডেটা মেনটেন করে, একটা লিস্ট মেনটেন করে যে কোন পোর্টটা কার সাথে বাইন্ড করা ছিল। ঠিক আছে, 9157 দেখলেই সে তখন বুঝবে যে এটা হচ্ছে আসলে এই P3 এর জন্য জেনারেট করা হয়েছে। তাহলে একইভাবে সো তাহলে এখন নিশ্চয়ই আমরা পারবো, ধরো উপরেরটার সোর্স পোর্ট কি হবে 6428 এক্স্যাক্টলি। তাহলে এখানে হবে 6428 আর নিচে তাহলে কি লিখবো, ডেস্টিনেশন পোর্ট, হ্যাঁ ডেস্টিনেশন 5775, যেহেতু এটা হচ্ছে গিয়ে 5775 জন্য, রাইট? কোনো কনফিউশন? ঠিক আছে, রাইট? তাহলে নিশ্চয়ই আমরা ওই নিচেরটাও পারবো, নিচেরটা জাস্ট উল্টায় যাবে, সোর্স পোর্ট হয়ে যাবে 5775 আর ডেস্টিনেশন পোর্ট হবে 6428। সো এইটাকেই ওরা ডিমাল্টিপ্লেক্সিং কেন বলতেছে, তার কারণ হচ্ছে both P3 and P4 they are sending data to P1 using
the same 6428 port number. দেখো এই যে এইটারও ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 6428, এইটারও ডেস্টিনেশন পোর্ট হবে হচ্ছে 6428। সো এই 6428 দিয়ে মাল্টিপল সোর্স থেকে ডেটা আমি রিসিভ করতেছি ফর P1। ওকে, এইটাকেই বলছে হচ্ছে কি কানেকশনলেস ডিমাল্টিপ্লেক্সিং এক্সাম্পল, যেটা হচ্ছে কি আমরা কাইন্ড অফ ইউডিপি তে আমরা যেই টেকনিকটা আমরা ইউজ করি। ওকে, আচ্ছা তাহলে আমি আজকে এখানে এন্ড করতেছি। আমার একটি ইম্পর্টেন্ট মিটিং শুরু হবে এখনই আর কি। ওকে স্যার। তোমাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে। Okay, give me attendance. Istiak Ali, Muntasir Alam, Galib Hussain, Present, sir. Kazi Farzana. Sir, Muntasir Alam, sir. আচ্ছা, মুনতাসির আলম। গালিব হোসেন, Present, sir. কাজী ফারজানা, ওমর ফারুক, Sir, your net চলে গেছে। রাইসুল, Yes, sir. শাহরিয়ার আসিফ, Present, sir. রাফিউল। Shahriar Asif, sir. আচ্ছা, Yes, sir. ওকে, Sir, Rahul Islam. হ্যাঁ বুঝছি। আজমানুর, রাহাত আহমেদ, Present, sir. তাহসিন, তাহসিন ইলাহি, প্রেজেন্ট স্যার। সুমাইয়া, Yes, sir. ফাতিহা, Present, sir. আকিব, ইয়েস স্যার। এরাম বিন তানবীর, Present, sir. দীপ্ত, Yes, sir. সারা, রায়ান। Sir, Ryan Chake disse. আচ্ছা, আশিকুল হোসেন, Yes, sir. ইকরাম, ইকরাম খান, লামিয়া, Yes, sir. আজিজুল হাকিম, Present, sir. ফাহিমুর রহমান, Present, sir. নাইমা, Yes, sir. আব্দুল্লাহ, Yes, sir. দীপাঞ্জন, Yes, sir. মাহমুদুর রহমান, মাহমুদুর রহমান, ওকে, দেওয়া হয়েছে। তো Sir, Mahmudur Rahman, sir. জাস্ট সেভ বাটন ক্লিক করছি। আচ্ছা ঠিক আছে, আমি আপডেট করতেছি, নো প্রবলেম। ওকে, সো ইউ ক্যান লিভ নাও। স্যার আপডেট করে দিবেন স্যার, আমি কি পরে মনে করে দেব স্যার আপনাকে? না না না, মনে করাতে হবে না, আমি এখনই আপডেট। Sir, recording টা off করেন। ওকে হ্যাঁ স্যার। হ্যাঁ